কনের সাজে বধূ বেশে কাজী অফিসের সামনে গত ১.৫ ঘন্টা যাবৎ ধরে বিহানের অপেক্ষায় বসে আছে হিয়া। যদিও তাকে ঘিরে রাখা তার ওষুধ জেঠু, তার ফুপিমণি আর তার অনেক কাছের বন্ধু অর্পা, এরা তিনজন প্রত্যেকে এই নিজেদের সবটুকু ধৈর্য ফুরিয়ে এটা মেনে নিয়েছে বিহান আর আসবে না। বিহান হিয়াকে ঠকিয়েছে। হিয়ার সাথে এক নোংরা প্রতারণার খেলায় সামিল হয়েছে তারা নিজেরাও। কিন্তু হিয়ার আবেগী মন তা মানতে নারাজ। তার বিশ্বাস বিহান আসবে, এক্ষুনি এসে বলবে, হিয়া, আমি এসে গেছি। আমি এসে গিয়েছি তোমাকে নিজের করতে। আর কোনো বাধা নেই হিয়া। হিয়াকে সান্ত্বনা দিতে তার ওষুধ জেঠু হিয়ার মাথায় হাত রাখল। আশাবাদী কণ্ঠে বলে উঠল, আমরা বোধহয় একটু তাড়াতাড়ি এসে পড়েছি মা। ওষুধ জেঠুর কথাটা ঠিক হজম হলো না অর্পার। অর্পার আগেই সন্দেহ হয়েছিল বিহান বলে লোকটা ঠিক সুবিধের না। সে শুধু হিয়ার অসহায়ত্বের সুযোগ নিয়ে হিয়াকে দিনের পর দিন ব্যবহার করেছে। একটা নিরাপদ ভবিষ্যতের নকল চশমা হিয়ার চোখে পরিয়ে দিয়ে সে হিয়ার সর্বস্ব গ্রাস করতে চাইছে। এটা কোনো কথা না ঔষধ জেঠু। যত তাড়াতাড়ি এটা মেনে নেবা যে বিহান আমাদের সাথে প্রতারণা করেছে, ততই সেটা তোমাদের জন্য মঙ্গল। অর্পা, কি হচ্ছে কি? দেখতেই তো পাচ্ছিস মেয়েটার মন মানসিকতা ঠিক ভালো যাচ্ছে না। একটু চুপ কর। মানুষের তো সমস্যা থাকতে পারে নাকি? যার আসার সে এতক্ষণে এসে যেত জেঠু। এভাবে কেন বলছিস সর্বা তুই? বিহান হয়তো রাস্তায় কোথাও জ্যামে আটকে আছে, আমি জানি। নয়তো ওর অফিসে কোনো জরুরি কাজ পড়ে গেছে তাই। বিহান আমাকে ঠকাতে পারে না অর্পা, সে তো আমাকে ভালোবাসে। অর্পা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠল। সত্যি কি হিয়া এতই বোকা? বিহানের মেস এখান থেকে বড় জোর ২০ মিনিটের পথ হিয়া। রাস্তায় অঢেল গাড়ির জ্যাম লেগে থাকলেও না হাঁটতে হাঁটতে ঠিকই আসা যায়। আর অফিসের জরুরি কাজ, শুক্রবার কোন সরকারি অফিস খোলা থাকে হিয়া? বল আমাকে, যুক্তি দে। তুমিই বলো ফুপি, তোমার কি মনে হচ্ছে বিহান আসবে এখনো? নিজের চোখের পানিটা আড়ালে মুছে নিয়ে ফুপি অনেক কষ্টে কথা বলতে সক্ষম হলো। আমি আর কি বলবো, ছেলেটার ফোন বন্ধ। অফিসে ফোন করে খোঁজ নিয়ে দেখলাম বন্ধ অফিস, সেখানেও সে নেই। ওর যা বন্ধু আছে সবাইকে চেষ্টা করে দেখলাম, কেউ বিহানের খোঁজ জানে না। এখন এখন আর কি, বাড়ি চলো, এখানে থাকতে দম বন্ধ লাগছে আমার। বলেই অর্পা হাতে থাকা বিয়ের যাবতীয় জিনিসপত্র রাস্তায় ছুড়ে দিয়ে গাড়িতে গিয়ে বসল। ফুপিমণি ফুপিয়ে কেঁদে দিলেও পরক্ষণে নিজেকে শক্ত করে বলল, তাহলে অর্পা কোথায় হোক, এখন আমাদের বাড়ি ফেরা উচিত। ফুপিমণি শেষ অবধি হার মেনে অর্পাকে অনুসরণ করে গাড়ির দিকে পা বাড়ালো। হিয়ার মাথায় হাত রেখে ওষুধ জেঠু অস্পষ্ট স্বরে হিয়াকে ডাকল। হিয়া ওষুধ জেঠুর হাতটা শক্ত করে চেপে ধরল আর দৃঢ় গলায় বলল, তুমি চিন্তা করো না ওষুধ জেঠু, এইটুকু বিষয় আমি ভেঙে পড়ার মেয়ে না। ওষুধ জেঠু একটা স্বস্তির দম ছাড়ল। তিনি জানেন তার হিয়া দুর্বল না। যে কোনো কঠিন পরিস্থিতিতেও হিয়া নিজেকে শান্ত আর স্থির রাখতে সক্ষম। গাড়িতে এসে বসল হিয়া। ওষুধ জেঠু বলল, তোমরা আগাতে শুরু করো, আমি আসছি। হিয়া কথা বাড়াল না। জানালাটার থাই গ্লাস নামিয়ে কাজী অফিসের দিকে আরেকবার চোখ বুলিয়ে নিল। হিয়া বসে থাকার সময় 2টা বিয়ে কাজে সেরে ফেলেছিল। এখনো তারই বয়সী একটা ছেলে মেয়ে বিয়ে করবে বলে তার বরের সাথে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখে মুখে দেখা মিলছে এক অন্যরকম শান্তির চিহ্ন। আজ তার বিয়ে হবে আর তার ভালোবাসার মানুষটা তার হাত ধরে বসে আছে। মেয়েটার মুখের হাসি হিয়ার বিক্ষিপ্ত মনটাকে আরো খেপিয়ে তুলল। উথাল পাতাল ঢেউ তুলল। হিয়ার বুকের মাঝে সপাটে জানালা লাগিয়ে দিল। হিয়া দুর্বল না, দুর্বল হলে চলবে না তার। বিহানের না আসার কারণ জানার পরই সে ঠিক করবে সে কি বিহানকে ভালোবেসে বড্ড বোকামি করে ফেলেছে, বিহানকে অগাধে বিশ্বাস করে বিহানের খেলার পুতুল সেজেছে, নাকি তার আর বিহানের ভালোবাসাটা এখনো পবিত্র, এখনো আস্থার। অর্পা রাগে মুখ দিয়ে কিছু বলতে যাবে, কিন্তু হিয়া হাত চেপে ধরে অর্পাকে থামিয়ে দিল। এই মুহূর্তে এইসব কথা শুনতে তার একদমই মন সায় দিচ্ছে না। গাড়ি চলতে থাকলো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে শুরু হলো পাড়া প্রতিবেশীর নোংরা মনের নোংরা কথাবার্তা। বধূ বেশে আবার ফিরে এসেছে কনেপক্ষ। সবাই যেন একটা নতুন আলোচনার বিষয় পেয়ে গেল। কেউ বা জানালার পর্দা সরিয়ে দেখতে গিয়ে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে উঠল। কেউ বা সরাসরি কাছে এসে জানতে চাইল, কি গো, বর আসেনি নাকি? বাপ মা মরা মেয়ের কপালটাই পোড়া। এ জন্মে এই অলক্ষণে মেয়েকে
বিয়ে দিতে পারবে তো তুমি সাহেলা? সবার কথা দাঁতে দাঁত চেপে হজম করে বাড়িতে ঢুকলো সবাই। হিয়া যে সবার চোখে এখন হাসির পাত্র হয়ে গিয়েছে, এটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। শুধুই কি সে, ফুপিমণিকেও তো সবাই এরপর রাস্তাঘাটে কথার আড়ালে ছিঁড়ে একদম কুটি কুটি করে খাবে। আর তার জন্য দায়ী কে থাকবে? বিহান? না, তার বিহানের ওপর করা অন্ধবিশ্বাস। মা বাবাকে হারিয়ে অনাথ হিয়া মানুষ হয়েছে ফুপিমণির কাছে। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেমন হয়, হিয়াও ঠিক সেই রকমই ছিল। বেশি কিছু আবদার ছিল না তার। পড়াশোনার পাশাপাশি ওষুধ যেটা সহযোগী হয়ে তার কাজে সহায়তা করাই ছিল তার নিত্যদিনের কর্ম। এতে অবশ্য তার আয় রোজগারও হতো কিছুটা। হাতে যা আসতো তা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসটুকু মিটিয়ে বাকি টাকা পুরোটাই ফুপুর হাতে তুলে দিত সে। একদিন হিয়ার এই সাধারণ পরিপাটির জীবনে রঙিনতার ছোঁয়া নিয়ে আসে বিহান। সে হিয়াকে আশ্বাস দেয় সে হিয়াকে নিরাপদ আশ্রয় দেবে, সে হিয়াকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে, তার আর হিয়ার একটা সুন্দর সংসার হবে। হিয়ার কিশোরী মন বিহানের সেই চাটুকারিতাকে সহজেই ভালোবাসার উপাধি হিসেবে নতুন করে ভাবতে শুরু করলো সবটা। 1 বছরের সম্পর্কে বিহান যে ওর ফুপুমণি থেকে শুরু করে তার সমবয়সী বোন বুলিকেও এত সহজে আপন করে নিয়েছিল, তা দেখে আবেগে ভরে উঠেছিল হিয়া। নতুন নতুন জামার পর্সা বাড়িতে এলেই মিষ্টিমন্ডার হাড়ি, নতুন নতুন উপহার হিয়া সহ বাড়ির সকলের মনে জোগাত যথেষ্ট ছিল বিহানের। যদিও হিয়া এসব কখনোই নিজে থেকে বিহানের থেকে চায়নি, বিহান নিজে সেগুলো দিয়েছে। কিন্তু আজ হঠাৎ সব ঠিক থাকার পরেও বিহানের এই না আসাটা কিছুতেই মেনে নেওয়ার মতন ছিল না, কিছুতেই না। নিজেকে সামলে নিয়ে হিয়া ঠিক করে সে বিহানের খোঁজে বের হবে। কোথায় যেতে পারে বিহান? ছোট্ট এই শহরে কি তাকে খুঁজে বের করা এতই দুষ্কর? হিয়া বিহানকে খুঁজতে যাবার আগেই বিহানের অফিসের কলিগ রাহাত অর্পাকে ফোন করে জানায় বিহান গত পরশু রাতেই শহর ছেড়ে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার ভাই উজান শাহরিয়ার বিহানের থেকে হিয়ার ব্যাপারে সব শুনে কিছুতেই হিয়াকে মেনে নিতে চায়নি। তার নাকি সোজাসাপটা কথা ছিল, কোনো অনাথ মেয়ে যার কোনো সহায় সম্পদ নেই, সেই মেয়ে কিনা হবে শাহরিয়ার পরিবারের পুত্রবধূ? কখনোই না। উপরন্তু উজান শাহরিয়ার সিদ্ধান্ত নেন বিহান যদি হিয়াকে বিয়ে করে নেয় তাহলে সে বিহানকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করবে, সাথে শাহরিয়ার বাড়ির দরজা সারা জীবনের জন্য বিহানের জন্য বন্ধ ঘোষণা করা হবে। আর যেহেতু বিহানের বাবা বেঁচে নেই আর তার চাকরিটাও উজানের রেকমেন্ডেশনের ওপর অর্জিত, তাই চাকরিটাও যে আর থাকবে না সেই ভয়ে সে হিয়ার নিরাপত্তার কথা ভেবেই নাকি সেদিন নাকি বিয়ে করতে আসেনি। সব হারিয়ে হিয়াকে ভালো রাখা তার পক্ষে সম্ভব না। আর হ্যাঁ, উজান শাহরিয়ার ঠিক করেছে তার ছোট ভাইকে তাদের চিটাগাংয়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে ওইখানকার যাবতীয় দেখাশোনার দায়িত্ব দিয়ে ওইখানেই তার স্থায়ী ঠিকানা গড়ে দেবে। তাই সেই সূত্রেই বিহান সামনের সপ্তাহে পাড়ি দিচ্ছে চিটাগাং। হিয়া যেন তার অপেক্ষায় আর বসে না থাকে। অর্পার বলা কথাগুলো অনেক কষ্টে হজম করলো হিয়া। তাহলে এই ছিল বিহানের মনে? হিয়া কিছু বলল না, শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওপর একটা ব্যঙ্গাত্মক হাসি দিল সে। অর্পাকে বলল, তুই রুম থেকে বেরিয়ে যা, আমি একটু একা থাকতে চাই। অর্পা বের হতে চাইছে না। পাছে যদি হিয়া কিছু করে বসে। হিয়া অর্পাকে আশ্বাস দিল বধূ বেশে বাড়ি ফিরে এসে যখন সে ভেঙে পড়েনি তখন এই ঠুনকো বিষয়েও সে নিজেকে দুর্বল চিত্তের পরিচয় দেবে না। অর্পা বেরিয়ে যেতেই হিয়া রুমের দরজা লাগিয়ে ঘরটাকে পুরো অন্ধকারে ঢেকে দিল। বিছানায় শুয়ে ভাবতে থাকলো বিহানের বলা এই কথাগুলোর যুক্তিটা ঠিক কতটুকু। সত্যি কি সে পরিস্থিতির চাপে বিয়েটা করতে আসতে পারল না, নাকি তার মনে কোনো সত্যি প্রতারণা ছিল? তার সাথে উজান শাহরিয়ার বলে মানুষটাকে আজ দেখবার এক অনন্য বাসনা তৈরি হলো তার মনে। বিহান এর আগেও তার বড়দাদার কথা বলেছে, সে নাকি যেমন রাগী তেমনি বদমেজাজি, মেয়েদেরকে সে দুচোখে সহ্য করতে পারে না। কিন্তু মেয়েরা নাকি তার ভাইকেই পাবার জন্য পাগল। বাড়িতে কেন, ওদের পরিবারের মতন উচ্চবিত্ত উচ্চপদস্থ কেউ বাড়িতে বেড়াতে আসলেই নিজের মেয়ে ভাগ্নির জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয়। কিন্তু উজান শাহরিয়ার নাকি এইসব বিয়ে সংসারে এসবে একদমই আগ্রহ নন। কিন্তু তাই বলে তিনি একটা মেয়ের জীবন নিয়ে খেলতে পারেন না নিশ্চয়ই। কতটুকু জানেন তিনি হিয়ার ব্যাপারে? একটা মেয়ের বিয়ে ভেঙে দেওয়া কি এতই সোজা? তাদের মতন পরিবারের ছেলের কাছে সে কি একবারও ভাবল না একটা মেয়েকে এরপর ঠিক সমাজে কি রূপে চুষে খাবে? যদি বিহানের কথাগুলোকে সত্যি বলেই ধরে নেয় তাহলে এসবের জন্য দায় আসলে ঠিক কে? আজ উজান বলে লোকটাকে দেখার আগ্রহের পাশাপাশি তার প্রতি কেননা তীব্র ঘৃণা জন্মালো হিয়ার মনে। যদি তার ক্ষমতা থাকতো
তাহলে সেই উজান বলে লোকটাকে বুঝিয়ে দিত বিয়ে ভেঙে দেওয়ার কষ্টটা ঠিক কতটুকু, কতটা যন্ত্রণাদায়ক ভালোবাসার মানুষের এরকম প্রতারণা করাটা, কতটা ধারালো তাকে নিয়ে মানুষের এই ঠাট্টাচ্ছলে করা বিদ্রুপ। সময় পেরিয়ে 1 বছরের কোঠরে এসে সামিল। এই 1 বছর হিয়া যতটা পেরেছে নিজেকে শক্ত করে সমাজের মানুষের করা কটূক্তিকে পেছনে ফেলে নিজের জীবনকে এগিয়ে নিতে চেষ্টা করছে। তার মেরুদণ্ড যে কতটা শক্তিশালী তা সে সবাইকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু আজও প্রতি রাতে তাকে বিহানের শেষ কথাগুলো বড্ড ভাবিয়ে তোলে। এতদিনে সে এটা ভালো করে বুঝে গেছে, বিহানের প্রতি তার কখনো ভালোবাসা জন্মায়নি, বরং বিহানের প্রতি তার যে অনুভূতি ছিল সেটা শুধু নিরাপদ আশ্রয়ের ঠিকানা। সে বিহানকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল ঠিকই, কিন্তু ভালোবাসার ওপরে ছিল তার একটা নিরাপদ আশ্রয় পাবার বাসনা। হ্যাঁ, তবে বিয়ে হলে একদিন ঠিকই বিহানের প্রতি তার সত্যিকার অর্থে ভালোবাসা জন্মাতো, কিন্তু সেটা যখন আর হয়নি, তাই সে গুড়ে বালি চিন্তা করে আর লাভ নেই। তাই হিয়া আর চায় না বিহান তার জীবনে আর কখনো ফিরে আসুক, কিন্তু সে চায় আসল সত্যিটা জানতে। সে জানতে চায় শুধুই কি পরিস্থিতির চাপে পড়েই বিহান এই সিদ্ধান্তটা নিয়েছে, নাকি সবকিছুর পেছনে দায়ী উজান শাহরিয়ার বলে সেই নরপশুটা, যে মানুষকে মানুষ বলে গণ্য করতে জানে না। এই একটা বছরে বিহানের প্রতি হিয়ার যতটা না ঘেন্না জন্মাচ্ছে, তার চাইতে উজানের প্রতি তার মনে আসা তিক্ততা হিয়ার মনের পরতে পরতে স্তূপাকারে বাসা বেঁধে পাহাড় সমান আকার ধারণ করেছে। ঘুম থেকে উঠে খবরের কাগজের নকশার পৃষ্ঠায় চোখ পড়ল হিয়ার। বাহ, এবারে নকশার ডিজাইনগুলো সত্যি অনেক মন কাড়া বলে মনে হচ্ছে। পেপারটা হাতে নিয়ে খুঁতিয়ে খুঁতিয়ে দেখতে থাকলো হিয়া। জামার ডিজাইনগুলো তার মনেই বড্ড ভালো লেগেছে। টুকিটাকি হাতের কাজ জানায় হিয়া ঠিক করে এবারের বৈশাখে এইরকমই একটা জামা বানিয়ে সে উপহার দেবে তার ফুফাতো বোন বুলিকে। তাই পৃষ্ঠাটাকে পেপার থেকে তুলে নিতেই হঠাৎ হিয়া চোখ যায় চাকরির বিজ্ঞপ্তির পাতায়। উজান বলে লেখা নামটার দিকে চোখ পড়তেই চোখ আটকে যায় তার। শান্ত হয়ে বসে বিজ্ঞপ্তিটা পড়তে গিয়েই হিয়া পেয়ে যায় তার তাসুদ তুরুপ। উজান শাহরিয়ারের বড় বোনের এক বাচ্চা আর তার মধ্যবয়স্ক দাদিমণি দেখাশোনার জন্য একজন আয়ের প্রয়োজন। যার নার্সিং বিষয়ে জ্ঞান আছে তাকেই এই কাজের জন্য দেখে শুনে নিয়োগ দেওয়া হবে। তবে সেই মেয়েটাকে উচ্চ মাধ্যমিকের কোঠা শেষ করতে হবে, আর নিয়ম অনুযায়ী তাকে তাদের বাড়িতেই থাকতে হবে। বিজ্ঞপ্তিটা পড়ে খবরের কাগজটাকে হাতে নিয়েই হিয়া বেশ কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করল। এই সুযোগটাই তো সে চেয়ে এসেছিল এতদিনে। অনেক ভেবেচিন্তে হিয়া সিদ্ধান্ত নিল সেই কাজের জন্য অ্যাপ্লাই করবে। যেই বলা সেই কাজ। ওখানে লিখে দেওয়া নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে হিয়া তার যাবতীয় ডিটেল দিয়ে ফর্মটা পূরণ করে তবেই শান্ত হলো। যদি সে সিলেক্ট হয়ে যায় তাহলে যেমন শাহরিয়ার বাড়িতে গিয়ে বিহানের খোঁজ পাওয়া যাবে, অমনি সেই সত্য মিথ্যার বেড়াজালের থেকে আসল ঘটনা উন্মোচন করতেও সক্ষম হবে। সাথে হিয়া এটাও ঠিক করে নেয়, যদি তার এই করুণ পরিণতির জন্য উজান বলে লোকটা সত্যিই দায়ী হয়ে থাকে, তাহলে সে উজানকেও ঠিক সেই রকম ভাবেই আঘাত দিয়ে বুঝিয়ে দেবে প্রতারণা ঠিক কি জিনিস। কোনো মেয়েকে ঘন্টার পর ঘন্টা বউ সাজিয়ে কাজী অফিসে বসিয়ে রাখাটা কতটা হৃদয় বিদারক। হিয়া যাবতীয় ডিটেলস দেখে শাহরিয়ার বাড়ির ম্যানেজার তার ফর্মটাকে অ্যাপ্রুভ করে দিয়ে আগামী সপ্তাহের বুধবারে হিয়াকে ইন্টারভিউর জন্য ডাক পাঠালো। আর সেই উদ্দেশ্যে হিয়া এখন প্রস্তুত তার গন্তব্যের পথে রওনা দিতে। আমার খুব ভয় হচ্ছে তোর জন্য হিয়া। কি করে একটা অচেনা শহরে তুই একা একা এভাবে? কোনো ভয় নেই, এতটা দুর্বল আমি নই অর্পা। তুই শুধু এইদিকে ওষুধ জেঠু আর ফুপিকে দেখে রাখিস, ওরা যেন কেউ ঘুণা খুঁড়েও এটা টের না পায় যে আমি বিহানের খোঁজ নিতে বা উজান বলে লোকটার থেকে প্রতিশোধ তুলতে তাদের শহরে পাড়ি জমাচ্ছি। তুই পারবি তো হিয়া? শুনেছি উজান বলে লোকটা নাকি খুবই বদমেজাজি, তার সব সহ্য হয়, কিন্তু প্রতারণা আর মিথ্যে তিনি দুই চোখে সহ্য করতে পারেন না। যদি তুই ধরা পড়ে যাস তখন? ধরা পড়ে গেলেও সমস্যা নেই। দাদিকে বলে মনে নেই তোর? ছেলেদের কাবু করার জন্য মেয়েদের দুটো অস্ত্র আছে, এক তাদের মুখের হাসি আর দুই চোখের জল। হাসি দিয়ে সব ছেলেকে কাবু করা না গেলেও প্রত্যেক নারী চোখের জলের কাছে হার মানতে বাধ্য, ওই পুরুষ জাতি। এটা ছেলে মানুষই হিয়া। আমার জীবনটাই তো ছেলে মানুষই হয়ে ভোগের বস্তু হিসাবে এখন সবার হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে অর্পা। হোক না আর একটু ছেলে মানুষই। হিয়া, তবে যা করবি সাবধানে, আর গিয়েই আমাকে ফোন দিস কিন্তু। আর বাড়িতে যেন কেউ না জানে বিষয়টা, কেউ না মানে কেউ না। সব পেরিয়ে হিয়া এসে পৌঁছালো তার গন্তব্যে। পা রাখলো উজান শাহরিয়ারের শহরেই, তাদের এলাকায়।
কথা ছিল শহরের এই নামকরা কাঁচা বাজারের সামনেটাতে বাড়ির ম্যানেজার হিয়াকে নিতে আসবে, কিন্তু দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পরও সেই ম্যানেজারের খোঁজ খবর নেই। উপরন্তু আর কিছু না ভেবে পেয়ে হিয়া সিদ্ধান্ত নিল সে একাই ঠিকানা খুঁজে শাহরিয়ার কুঞ্জে গিয়ে পৌঁছাবে। যদিও সে ঠিকানা জানে, তবু একদম নিশ্চিত হবার জন্যই সে একটু সামনে গিয়ে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করল। দয়া করে শাহরিয়ার কুঞ্জটা এখান থেকে কোন দিকটায় একটু বলতে পারবেন? লোকটার কথাটা কানে নিতেই বিস্মিত চোখে হিয়ার দিকে তাকিয়ে আরেকবার হিয়ার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো। কিছু না বলেই দ্রুত জায়গা প্রস্থান নিতেই হিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। লোকটা তার দিকে ওভাবে তাকিয়ে কিছু না বলে চলে গেল কেন? নিজের মনে আসা প্রশ্নটাকে তুচ্ছ করে হিয়ার সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন ভদ্রমহিলার কাছে ঠিকানা জানতে চাওয়ায় উনিও হালকা হেসে দিয়ে সামনের দিকে পা বাড়ালো। ব্যাপারটা কিছু বুঝলো না হিয়া। বিহান তো বলেছিল শহরে নাকি শাহরিয়ার কুঞ্জ বলতে সবাই এক নামে চেনে, তাহলে সবাই এরকম করছে কিসের জন্য? হিয়ার মনের উথাল পাতাল ঢেউটাকে আর বইতে না দিয়ে পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ ডেকে উঠল হিয়াকে। হিয়া পেছনে ফিরতেই দেখতে পেল তার ঠিক 1 হাত দূরে দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহের সুপুরুষ, সাদা পাঞ্জাবির সাথে সাদা চুড়িদার, হাতে এক ব্ল্যাক ঘড়ি, চুলগুলো নিয়ম করে আঁচড়ানো, গায়ের রং যথেষ্ট সুন্দর, সাথে সে চওড়া ছাতির বলিষ্ঠ তেজ, সাধারণ কিন্তু পরিপাটি পরিমার্জিত সাজসজ্জা যে কোনো নারী মনকে আকর্ষণ করতে যথেষ্ট। নিজের চোখটাকে সামলে নিয়ে হিয়া আবার কথা বলতে শুরু করলো। তাকে হঠাৎ এভাবে পেছন থেকে ডেকে ওঠার কারণ? জি, কিছু বলবেন? আপনি কি মিস হিয়া মুনতাসির বলছেন? জি, বলছি। আপনি কি আজ নার্স হিসেবে ইন্টারভিউ দিতে শাহরিয়ার কুঞ্জে এসেছেন? জি, কিন্তু আপনার পরিচয়? জি, আমি উজান শাহরিয়ার, শাহরিয়ার বাড়ির বড় ছেলে বলছি। কথাটা শোনা মাত্রই থমকে যায় হিয়া। যেই মানুষটাকে দেখার জন্যই তার এত দূরে যাত্রা, এতক্ষণ কিনা সেই মানুষটার সামনে এসে দাঁড়িয়েছিল। ও, মানুষগুলো এই জন্যই বোধহয় তার প্রশ্নের উত্তরে এরকম বিস্ময় নিয়ে তাকিয়েছিল। হিয়া ভাবতে পারেনি উজান এতটা সুদর্শন দেখতে হবে। বিহানের ভাষ্যমতে সে তো উজানের থেকে দেখতে বখাটে টাইপের ছেলেদের মতন হওয়ার কথা, কিন্তু এই কণ্ঠে যে এক অন্যরকম গাম্ভীর্যের দেখা পাচ্ছে সে। এ তো সেই কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব যাকে সে স্বপ্নে চেয়ে এসেছিল এতদিন। কি জানি, উজান হয়তো শুধুই সুদর্শনের ভান্ডার, তার আচরণটাও যে ঠিক কতখানি খাঁটি, এবার সেটা না হয় আস্তে আস্তে যাচাই করে নেওয়া যাবে। আচ্ছা, বুঝলাম। আপনার বাড়ি থেকে আমাকে নিতে আসার কথা ছিল। আমি দীর্ঘ 1 ঘন্টা ধরে আপনাদের ম্যানেজারের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কিন্তু সে নেই। আমি আন্তরিকভাবে সেজন্য দুঃখিত। আপনি আমাদের বাড়িতে ইন্টারভিউ দিতে এসেছেন, সেই হিসাবে আপনি আমাদের বাড়ির অতিথি। আপনাকে নিতে আসার ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া দরকার ছিল। আপনি আমার গাড়িতে বসুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। আপনি? কোনো সমস্যা? না, বলুন কোথায় বসতে হবে। উজান গাড়ির দরজা খুলে হিয়াকে বসতে দিয়ে নিজে হিয়ার হাতের ব্যাগটা পেছনে গিয়ে রেখে আসে। বাজারের লোকগুলোর সাথে দু একটা জরুরি কথা বলে নিয়ে উজান এসে ড্রাইভিং সিটে বসে যায়। গাড়ি স্টার্ট দিতে যাবে অমনি সে খেয়াল করে হিয়ার সিট বেল্ট লাগানো নেই। উজান অনুরোধের স্বরে বলে ওঠে, কাইন্ডলি যদি সিট বেল্টটা লাগিয়ে নিতেন। উজানের কথা অনুযায়ী হিয়া সিট বেল্ট হাতে নেয় ঠিকই, কিন্তু এটা ঠিক কি করে লাগাতে হয় তা তো হিয়া জানে না। যদি কিছু মনে না করেন, আমি কি সিট বেল্টটা লাগাতে আপনাকে সাহায্য করতে পারি? জি, মানে আমি... হিয়াকে খানিকটা অপ্রস্তুত দেখে উজান নিজে হিয়ার দিকে ঝুঁকে এসে সিট বেল্টটা লাগিয়ে দিতে থাকে। আর উজানকে নিজের এত কাছে আসতে দেখে হিয়া খানিকটা ভয় পেয়ে যায়। উজান এই গাড়ির মধ্যে ওর কোনো ক্ষতি করে দেবে না তো? বিহান তো বলেছিল উজান বিয়ে সংসার এসবে বিশ্বাস না করলেও মেয়ে নিয়ে ফুর্তি করতে তার জুরি মেলা ভাই। ভয়ে নিজের সিটে কুকিয়ে গিয়ে আরো জড়সড় হয়ে যায় হিয়া। না না, প্রথমে এত দুর্বল হয়ে গেলে তাকে চলবে না। সে যে কাজের জন্য এত দূর এসেছে সে বিষয় থেকে পরিষ্কার সবটা জানতে হবে। হিয়ার সিট বেল্ট লাগিয়ে দিয়ে উজান গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। উজানের কানে ছিল ব্লুটুথ, সেটা দিয়ে সে কথা বলতে শুরু করলো তার সহযোগী নিবিড়ের সাথে। তুমি খুব ভালো করে জানো, নিবিড় দায়িত্ব অবহেলা আমি একদমই পছন্দ করি না। তার উপর উনি এত দূর থেকে একটা দীর্ঘ জার্নি করে এসে এভাবে 1 ঘন্টা বাজারের সামনে দাঁড়িয়েছিলেন, এটা শাহরিয়ার পরিবারের জন্য কতটা অপমানজনক তুমি বোঝো? সরি স্যার, আমি ঠিক সময় গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু মাঝপথে... আমি কোনো এক্সকিউজ শুনতে ইচ্ছুক নই নিবিড়। আই হোপ এরপর থেকে তুমি তোমার কাজের প্রতি আরও দায়িত্বশীল হবে।
কথাটা বলেই অপর পাশ থেকে আর কিছু শোনার প্রয়োজনটুকু বোধ না করেই উজান ফোনটা কেটে দিল। তার চোখ মুখ দেখে স্পষ্ট যে নিবিড়ের থেকে এরকম একটা কাজ কখনোই সে আশা করেনি। নিবিড়ের এই কাজে সে ভীষণ আশাহত। আপনি ওনাকে এভাবে না বললেও পারতেন। মানুষের তো সমস্যা থাকতেই পারে। তবে হ্যাঁ, উনি যদি আমাকে ফোন করে ব্যাপারটা বলতো, তাহলে আমি অপেক্ষা না করে ঠিক ঠিকানা খুঁজে পৌঁছে যেতে পারতাম। আপনি শহরে নতুন, এতটাও নিজের উপর কনফিডেন্স থাকা উচিত নয়। আপনার বায়োডাটা দেখে যা বুঝলাম, আপনি ইংলিশে অনার্স করছেন। তা হঠাৎ পড়াশোনার পাশাপাশি এই কাজে যোগ দিতে চাইছেন? আসলে সত্যি বলতে আমি অনাথ। ফুফুর বাড়িতে ছোট থেকে মানুষ। চেষ্টা করি নিজের যতটুকু সামর্থ্য তা দিয়ে পরিবারের কিছু সহায়তা করতে। আর পরীক্ষা যেহেতু বছরের একদম শেষে, তাই ভাবলাম বাড়িতে বসে থেকে আর করবোটা কি। আর যেহেতু ওষুধ জেঠুর সাথে কাজ করে নার্সিংয়ের জ্ঞানটুকু জানা আছে, তাই আর ৭-৫ না ভেবে অ্যাপ্লাই করে ফেললাম। দুঃখিত, আমি জানতাম না আপনি অনাথ। আর দ্বিতীয়ত, আপনার কাজের প্রতি আগ্রহ দেখে জিনিসটা ভালো লাগলো। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে আমি সেই মেয়ে যে আপনাদের বাড়িতে ইন্টারভিউ দিতে এসেছি? এই শহরের প্রত্যেকটা মানুষ আমাদের বিশেষত্ব আমাকে চিনেন। আর আপনি যেভাবে ব্যাগপত্র হাতে নিয়ে সবাইকে জিজ্ঞেস করছিলেন, তাই আমি আন্দাজ করে বললাম যে আর নিবিড়েরও তো আপনাকে এখানেই নিতে আসার কথা ছিল। ও, তা ঠিক। আপনার কোয়ালিফিকেশন দেখে আপনাকে আমার পছন্দ হয়েছে। এখন সবটা দাদিমণির হাতে। উনি আপনাকে দেখে পছন্দ করলেই আপনার চাকরিটা কনফার্ম। আমি চেষ্টা করব আপনার দাদির মন রাখতে। আর যে বাচ্চাটার কথা লেখা ছিল? কে স্পর্শ? সে আমার বড় বোনের ছেলে। অ্যাক্সিডেন্টের সময় আপুকে হারিয়ে সে এখন আমাদের কাছেই মানুষ। আচ্ছা, আর স্পর্শের বাবা? স্পর্শকে গ্রহণ করতে অস্বীকার জানায় দাদিমণি, আর চাইনি ব্যাপারটা জলঘোলা হোক, তাই স্পর্শ আমাদের সাথেই থাকে। হিয়া একটা দম ছাড়ল। খুলে রাখা জানালার দিকে তাকিয়ে আনমনে বলল, জীবনটা সত্যি কত অদ্ভুত, তাই না? আমার বাবা মা নেই বলে আমি অনাথ, আর স্পর্শের বাবা থেকেও সে। হুম, জীবনটা সত্যি খুব অদ্ভুত। আসুন, বাড়ি এসে গিয়েছে, নামুন এবার সাবধানে। জি, নামছি। হিয়াকে নিয়ে বাড়িতে ঢুকতেই হিয়ার বয়সী এক তরুণী কোথা থেকে দৌড়ে এসে জাপটে ধরল উজানকে। ব্যাপারটাতে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল উজান। অনেক ভনিতা করে মেয়েটাকে তার চওড়া বুক থেকে সরিয়ে সামনে দাঁড় করাতে সক্ষম হলো। মেয়েটার হাসি মুখে কিছু বলার আগেই তার চোখ পড়ল উজানের পাশে দাঁড়িয়ে থাকা হিয়ার ওপর। ব্রু কুচকে এক পলকে হিয়ার পা থেকে মাথা অবধি পরক করে নিয়ে সে একটা কৌতূহলী চাহনিতে উজানের দিকে প্রশ্ন ছুড়ল। মেয়েটা কে উজান? উনি শহর থেকে এসেছেন দাদিমণি, আর স্পর্শের নার্স হিসেবে জয়েন করবার জন্য ইন্টারভিউ দিতে। আচ্ছা, কিন্তু তাকে তো নিবিড়ে নিয়ে আসার কথা ছিল, তুমি হঠাৎ? নিবিড় ঠিক সময় পৌঁছাতে পারেনি, তাই জন্য আমাকেই নিতে আসতে হলো। বাই দ্য ওয়ে, তুমি কি কোথাও এখন বের হচ্ছ মেহু? হুম, জয়ের বার্থডে উপলক্ষে একটি ছোট্ট গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, সেখানেই যাচ্ছি। দুপুরের আগেই ফিরে আসবো। থাকো, এসে কথা হবে। উজান কিছু বলার আগেই মোহিনী হিয়ার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। উজান হিয়াকে সোজা নিয়ে আসলো তার দাদিমণির রুমে। হিয়ার সাথে ওনার পরিচয় করিয়ে দেওয়ার মুহূর্তেই দাদিমণি আর হিয়া একে অপরকে দেখে বিস্ময়ে তাকিয়ে উঠল। হিয়া মুখে এক বালতি হাসি টেনে বলল, ম্যাম, আপনি এখানে? দাদিমণি উত্তর দিল, তার বাড়ি, সে এখানে না থেকে আর কোথায় যাবে বলো দেখি। হিয়া হাসল। আলতো করে হিয়াকে জড়িয়ে নিলেন উনি। তাদের কথাবার্তা শুনে এটা স্পষ্ট যে তারা দুজনেই পূর্ব পরিচিত। উজান একটু অবাক হলো, বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কি একে অপরকে আগে থেকেই চিনতেন? দাদিমণি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তিনি আগে থেকেই হিয়াকে চিনে। মূলত হিয়ার সাথে পরিচয়টা ওষুধ জেঠুর মাধ্যমে। তার হাঁটু চিকিৎসার জন্য যখন তিনি ঢাকায় গিয়েছিলেন সে সময় হিয়ার সাথে পরিচয়। তাহলে দাদিমণি, তুমি ওনার সাথে কথা বলে কি ঠিক করলে আমাকে জানিয়ে দিও। যদি তুমি ওনাকে রাখতে ইচ্ছুক হয়ে থাকো, তাহলে আমি আজই ওনার সব থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইচ্ছের আবার কি আছে? এই মেয়েকে দেখেই তো আমার মন জুড়িয়ে গেল। তা হিয়ামা, কত স্যালারি দিলে তোমার হবে শুনি?
আমি কি বলবো ম্যাম, আমার তো এই বিষয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। একটা মানসম্মত স্যালারি পেলেই আমি সন্তুষ্ট। আর শুধু কি স্যালারি নিলেই চলবে? আমাকেও তো তার বিনিময়ে যোগ্য সেবিকার মতো সেবা দিতে হবে, বলুন। সেবার তুমি আমার জন্য যা করেছিলে, আমি জানি তুমি এবারও ঠিক তোমার যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হবে। দাদিমণির কথায় হিয়াকে নিয়োজিত করা হলো তার ও স্পর্শের সেবিকা হিসাবে। গেস্ট রুমের পাশের রুমটাতে ব্যবস্থা করা হলো হিয়ার থাকার। স্পর্শ আপাতত ঘুমাচ্ছে, তাই ঠিক করা হলো সে ঘুম থেকে উঠে গেলেই তার সাথে হিয়ার দেখা করানো হবে। দাদিমণি হিয়াকে ফ্রেশ হয়ে নিয়ে বলল দুপুরের খাবারের জন্য ঠিক 2:30টার দিকে ডাইনিংয়ে এসে জড়ো হতে। সময়ের ব্যাপারে উজান নাকি বড্ড সচেতন। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, ঠিক আছে, আমি সময় মতন খাবার টেবিলে উপস্থিত থাকব। দাদিমণির থেকে বিদায় নিয়ে হিয়া তার রুমে চলে আসলো। ঘড়িতে তখন 2:10। হাতে সময় খুবই কম, তাই এদিক ওদিক না তাকিয়ে হিয়ার চটজলদি ওর গোসলটা সেরে নিয়ে বেরিয়ে আসলো। গায়ে জড়ালো একটা হালকা বেগুনি রঙের সুতির কামিজ, চুলগুলো এখনো চিপচিপে ভেজা তার। মোছার সময়টাও যেন তার আর হাতে নেই। দ্রুত পা চালিয়ে হিয়া ডাইনিংয়ে আসলো। দেখতে পেল দাদিমণি তার জায়গাটায় বসে গিয়েছে। তার পাশের চেয়ারটাতে বসে আছে মোহিনী বলের মেয়েটা। তার সামনের চেয়ারে মাঝবয়সী একটা ছেলে, আর তার পাশে একজন মধ্যবয়সী নারী। দাদিমণি আর মোহিনীকে চিনলেও অপর দুজনকে চিনতে বেশ বেগ পেতে হলো হিয়ার। ডাইনিং থেকে একটু দূরে ফোনে গভীর এক জরুরি সংলাপে উজানকে মগ্ন থাকতে দেখে হিয়া একটা শান্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, ঠিক সময়ে এসে পৌঁছলো তাহলে সে। এখনো খাওয়া শুরু হয়নি। টেবিলের কাছে এসে মাঝে চেয়ারটা টেনে হিয়া বসতে যাবে, অমনি মিহু হিয়াকে থামিয়ে দিয়ে রাগান্বিত সুরে বলল, এটা উজানের চেয়ার, তুমি গিয়ে অন্য কোথাও বসো। হিয়া কথা বাড়ালো না। চেয়ারটাকে আগের জায়গায় ঢুকিয়ে রেখে পেছন ফিরতে যাবে, অমনি পেছন থেকে আসা উজানের সাথে ধাক্কা খেয়ে বসলো সে। ভেজা চুলের কিছুটা মুহূর্তে গিয়ে জড়িয়ে ধরল উজানের 3 নম্বর বোতামের ভাঁজে। চুলে টান পড়তেই আহ বলে হালকা চিৎকার করে উঠল হিয়া। ব্যাপারটা এত দ্রুত হয়েছে যে দুজনই বুঝতে পারেনি ঠিক কি হচ্ছে। উজান হিয়ার চঞ্চলতাকে থামিয়ে দিয়ে বলল, আপনি একটু স্থির হয়ে দাঁড়ান, আমি দেখছি। মুহূর্তে চুপ হয়ে দাঁড়িয়ে গেল হিয়া। প্রথম তিনি এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে হবে, এটা ছিল তার কাছে পুরো অকল্পনীয়, অবিশ্বাসযোগ্য। এত কাছাকাছি তারা দুজন। চুলের গিট্টু খুলতে গিয়ে যেন আরো কাছাকাছি এসে জড়ো হলো দুইটা হৃদয়। উজানের বুকের ঠিক মাঝ বরাবর রাখা হিয়ার মাথা। স্থির হিয়ার তপ্তশ্বাস এসে পড়তে শুরু করলো উজানের বোতামের ফাঁক ভেদ করে খোলা বুকের ওপর। হিয়ার গা ভেসে আসছে এক মিষ্টি সুবাস, যা আরো অস্থির করে তুলছে উজানকে। নারী শরীরের এমন কেমন আকর্ষণ! কত মেয়েই তো তার গা ঘেঁষে চলতে চেষ্টা করে রোজ। কত মেয়ের কথাই বা বলছি কেন, স্বয়ং মেহুই তো সবসময় তাকে ইনি বিনে জড়িয়ে ধরে থাকে। কোথায় তাদের বেলা তো এরকম আকর্ষণ কাজ করে না তাই? তাহলে আজ হঠাৎ কিছুক্ষণের পরিচয়ের একটা মেয়ের জন্য কেন তার শরীর এইভাবে কাঁপছে? দুজনে এই মুহূর্তে প্রচন্ড রকমের অপ্রস্তুত হয়ে আছে। কাপা হাতের শিশিরি আমেজে কিছুতেই বোতাম থেকে আর চুলগুলোকে সরাতে পারছি না। এদিকে উজান চেষ্টা করছে তো আরেকদিকে হিয়া। দুজনের আঙুলগুলো একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। এদিকে তাদের দুজনের এই কাণ্ডে দাদিমণি সহ নিবিড় সাহেব হেসে দিলেও দাবানলের অগ্নিশিখা এসে বিরাজ করতে থাকে মোহিনীর সারা অঙ্গ জুড়ে। এই লেলিহান ক্রোধের শিখাকে নিয়ন্ত্রণ করতেই ফলের ঝুড়িতে রাখা কাঁচিটা হাতে তুলে নেয় মোহিনী। উঠে এসে একটানে কেটে দেয় বোতামে জড়িয়ে থাকা হিয়ার কিছু চুল। মোহিনীর এই কাজে সবাই হতবাক, আর হতবাগের পাশাপাশি রাগান্বিত উজান। কি করলে এটা মোহিনী? কাঁচি তো হিয়ার চোখে গিয়েও লাগতে পারত। মুহূর্তের জন্য চোখ দুইটা লাল হয়ে গেল তার। গম্ভীর কণ্ঠে সে এবার ঝাড়ি দিয়ে উঠল মোহিনীর ওপর। আর ইউ গন অ্যান ইনসেন্স মেহু? কি করতে যাচ্ছিলে এটা তুমি? একটু এদিক ওদিক হলেই কাঁচিটা চোখে মুখে লেগে একটা মারাত্মক ক্ষতি হতে পারত ওনার। হলে তাই হতো। হোয়াট? তুমি এখন এই বাহিরের মেয়ের জন্য আমাকে কথা শোনাবে উজান? তুই ভুল করলে আমি অবশ্যই তোমাকে শাসন করব। আর উনি বাহিরের কেউ নন, উনি দাদিমণির নার্স। আজ থেকে উনি এই বাড়িতে থাকবেন, তাই ওনার ভালো মন্দ দেখে রাখার দায়িত্ব এখন আমাদেরই। সেই তো দায়িত্ব। বলেই হনহন করে ডাইনিং ত্যাগ করলো মিহু। ঘটনাটা এভাবে মোড় নেবে হিয়া বুঝতে পারেনি। তবে এটা সে বুঝতে পেরেছে মিহু তাকে এ বাড়িতে বেশি দিন হয়তো সহ্য করবে না। কি হলো, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? খেতে বসুন। হ্যাঁ, করে বসছি। বলতে বলতে বসে পড়ল নিবিড়ের পাশের চেয়ারটাতে।
শার্টের হাতাগুলো ভালো করে ফোল্ড করে নিয়ে উজান নিজের চেয়ারে বসে গেল। কিছু সার্ভেন্ট এসে সবাইকে খাবার সার্ভ করে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গেল। নিশ্চুপ এই থমথমে পরিবেশটাকে শান্ত করতেই নিবিড় কথা শুরু করলো। আপনি তাহলে মিস হিয়া মুনতাসির? জি। আমি নিবিড় স্যারের অ্যাসিস্ট্যান্ট, এ বাড়ির যাবতীয় কাজের ম্যানেজার। আজ আমারই আপনাকে নিতে আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা মাঝপথে খারাপ হওয়াতে আমি ঠিক সময়ে নিতে আসতে পারিনি। তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। সমস্যা নেই, জীবনে তো সমস্যা বলে কই আসে না। আপনি নিতে না আসলে আমি ঠিক ঠিকানা খুঁজে চলে আসতে পারতাম। ধন্যবাদ। আবার কিছুক্ষণ নীরবতা কাটিয়ে উজান একটা সার্ভেন্টকে ডেকে বলল মোহিনী ম্যামের খাবারটা রুমে নিয়ে যেতে। উজান বলা মাত্রই সার্ভেন্টটা তার কাজে লেগে পড়ল। এদিকে এবার নীরবতা কাটিয়ে দাদিমণি একটা বিষয়ে কথা তুলতেই কপালের রগ ভাঁজ হয়ে আসলো উজানের। হয়েছে না হয় তাহেরের কিছু ভুল, তাই বলে তুই ওনাকে এভাবে তাড়িয়ে দিতে পারিস না উজান। আমি তোমাকে এই বিষয়ে আগেই বলেছি দাদিমণি, উনি আমাদের সাথে প্রতারণা করেছেন। আমাদের মিথ্যে বলে আমাদের ব্যবসার অনেক টাকা আত্মসাৎ করেছেন। ওনার প্রয়োজন ছিল, সেটা উনি এসে আমাকে একবার বললেই পারত। আমি ওনার প্রয়োজনের চাইতে ওনাকে দ্বিগুণ ধরিয়ে দিতাম, কিন্তু তা না করে উনি ছলনায় আশ্রয় নিয়েছেন। আর এইসব প্রতারণা, মিথ্যে আমি একদমই ঘেন্না করি। তুমি খুব ভালো করে জানো সেটা। তাই আমি আশা করব তুমিও এই বিষয়ে আর কখনো কোনো প্রশ্ন তুলে আমাকে অপ্রস্তুত করবে না। উজানের কথায় দমে গেল দাদিমণি। দাদিমণির চোখে মুখে হিয়া দেখতে পেল এক অসহায়ত্বের চিহ্ন। আর একটা কথা, মোহিনীকে বুঝিয়ে দেবা এটা ঢাকা শহর না যে ও ইচ্ছে মতো যেমন খুশি সেরকম জামা কাপড় পরে দিব্যি ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে বেরিয়ে যাবে। এটা শাহরিয়ার কুঞ্জ। এখানে এসব শহরের চালচলন আমি একদমই সহ্য করব না। শালীনতার সীমার মধ্যে থেকে একটা মানুষের সব কিছু করা উচিত বলে আমি মনে করি। আশা করি মিস মুনতাসিরও এ ব্যাপারে আমাকে নিরাশ করবেন না, যদিও আপনি ঢাকা শহরে মানুষ। হিয়া কিছু বলতে পারল না, শুধু নিজেকে সর্বস্ব দিয়ে হজম করে নিল উজানের প্রত্যেকটা কথা। বিহান থেকে উজানের ব্যাপারে যে বিবরণ শুনিয়ে এসেছিল, এতদিন তার বিন্দুমাত্র ছিটেফোঁটাও সে এখন অবধি উজানের মধ্যে আবিষ্কার করতে সক্ষম হলো না। উপরন্তু উজানের কথাবার্তা থেকে শুরু করে কথা বলার সময় এক অনন্য গাম্ভীর্য আর সাবলীল ব্যক্তিত্ব এই অল্পক্ষণের মাঝেই এক অন্যরকম জায়গা তৈরি করে নিতে থাকলো হিয়ার মনে। উজান যে ভীষণ একরোখা তা তার কথাবার্তা শুনেই আন্দাজ করে নিতে পারল হিয়া। সাথে সে এটা উপলব্ধি করল উজান ভীষণ রক্ষণশীল একজন মানুষ। খাবার শেষে যে যার রুমে চলে আসলো। ভেজা চুলগুলো দিয়ে এখনো টুপটুপ করে পানি ঝরছে হিয়ার। সেগুলো এবার ভালো করে না মুছলে নির্ঘাত সর্দজ্বর বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়ে যাবে। পেছনে ফিরে চুলগুলো ঝেড়ে নিচ্ছিল হিয়া। এর মধ্যে কখন যে উজান এসে তার পেছনে দাঁড়িয়ে গিয়েছে বুঝতে পারেনি সে। চুল ঝাড়া শেষে মুঠো ভর্তি চুলগুলো এক টানে পেছন মেলে দিতেই চুলের আগায় লেগে থাকা পানিগুলো সব বৃষ্টি হয়ে টুপটাপ করে ঝরে পড়ল উজানের বুকে আর হাতে, আর অল্প কিছু কণা ঝরে পড়ল মুখের কোণে। এক দুবার মিটিমিটি চোখের পলক ফেলল উজান। হিয়া পেছনে ফিরতেই উজানকে দেখে রীতিমতন ভয় পেয়ে গেল। নিজের দিকে তাকাতে গিয়ে খেয়াল করলো তার গায়ে ওড়না জড়ানো নেই। মুহূর্তে চোখ নামিয়ে নিল হিয়া। বিছানা থেকে নিজের ওড়নাটা গায়ে তুলে নিতে ব্যস্ত হয়ে উঠল। উজান হিয়ার দিকে চোখ বুলিয়ে পেছনে ফিরল। বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে চিবুকের কোণিতে লেগে থাকা পানিটা মুছল। আমি বুঝতে পারিনি, আমার উচিত ছিল নক করে আসা। সমস্যা নেই, বলুন কি বলবেন। উজান হিয়ার দিকে মুখ ঘুরে তাকালো, কিন্তু হিয়ার চোখে চোখ রাখল না। মোহিনীর ছেলে মানুষের জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। মেয়েটা আসলে ছোট থেকে অনেক জেদি, আর কেন জানি না আমার ব্যাপারে একটু পজিটিভ, তাই আপনাকে আর আমাকে একসাথে ওভাবে দেখে। আমি কিছু মনে করি না, কিন্তু ও যেভাবে কাঁচি নিয়ে আমার দিকে তেড়ে আসছিল, একটু অসাবধান হলেই আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। এরপর থেকে এসব বিষয়ে আরও যত্নবান হবার চেষ্টা করব। আসুন। কোথায় যাব? দাদিমণি আপনাকে ডাকছে। স্পর্শ ঘুম থেকে উঠে গেছে। ও ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। উজান চলে যেতেই হিয়ার ফোনে ফোন আসলো অর্পার। হিয়া এদিক ওদিক তাকিয়ে চোখ বুলিয়ে নিয়ে খুব সন্তর্পণে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে অর্পার চিন্তারত কণ্ঠস্বর স্পষ্ট বোঝা গেল। আমি ঠিক আছি অর্পা, তুই কি আমাকে এত দুর্বল ভাবিস বলতো? সে যাই হোক, সাবধানে থাকবি। আর হ্যাঁ, বললি না তো উজান বলে মানুষটা ঠিক কিরকম? বুঝতে পারছি না অর্পা,
বিহান আমার মনে লোকটার যে প্রতিচ্ছবি তৈরি করে দিয়েছিল, উনি তার থেকে একদম আলাদা জানিস। পরিমার্জিত সাজসজ্জা, কথা বলার সময় এক গাম্ভীর্য, চালচলন থেকে শুরু করে সবকিছু এত পরিপাটি। প্রতিশোধ নিতে গিয়ে আবার প্রেমে পড়ে যাস না বান্ধবী। মনে রাখবি, দুই ভাইই কিন্তু একই রক্তের। সে আর বলতে, একবার ভালোবেসে ঠকেছি, দ্বিতীয়বার সেই ভুল করব না। আমি শুধু সত্যিটা জানতে এসেছি। সত্যিটা জানা হয়ে গেলেই আমি আমার উদ্দেশ্যকে সফল করে ঠিক কেটে পড়ব। লোকটাকে বুঝিয়ে দেব একটা মেয়েকে বিয়ের সাজে বসিয়ে রাখা ঠিক কতটা যন্ত্রণাদায়ক। অর্পার সাথে কথাটুকু বলে পেছন ফিরতে আটকে উঠল হিয়া। ঘরের দরজার সামনে বুকের কাছে হাত দুইটাকে ভাঁজ করে হিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মিহু। তাহলে কি মিহু সব শুনে ফেললো এবার? ভয়ে হিয়ার অন্তরাত্মা মুহূর্তেই পুরো সংকুচিত হয়ে আছে। মেহু সব শুনে নিল না তো? মেহুর চোখ মুখ দেখে তো তাই মনে হচ্ছে। হিয়ার ভয়কে আরো বাড়িয়ে মেহু রুমে আসলো। ভাঁজ করা হাত দুইটা নিয়ে দাঁড়িয়ে সে তার চোখ দুইটাকে আরো ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে যেন আগুনের বিচ্ছরণ ঘটালো হিয়ার ওপর। তোমাকে আমার প্রথম থেকেই সুবিধের মনে হয়নি। আমি জানতাম তুমি ঠিক এ বাড়িতে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে এসেছো। বলো কি উদ্দেশ্য তোমার? আমি স্পষ্ট শুনলাম তুমি ফোনে কাকে জানি একটা রিভেঞ্জের কথা বলছিলে। মেহুর কথায় হিয়ার সংকুচিত আত্মাটা যেন আরো সংকুচিত হয়েই হিয়ার ভেতরেই মিশে যেতে থাকলো। তাহলে কি প্রথম দিনই এসেই হিয়া ধরা পড়ে যাবে? তাও আবার এই সামান্য ফোনে কথা বলার জন্য? না না, হিয়া কিছুতেই এইটা হতে দেবে না। তাকে তার কথার জালে মেহুকে বোঝাতে হবে সে যা শুনেছে তা কিঞ্চিত সত্যি কিঞ্চিত মিথ্যা। একটা দীর্ঘশ্বাস নিয়ে হিয়া বিস্মিত চোখে বলতে শুরু করলো। আপনি আমায় ভুল ভাবছেন। আমি এ বাড়িতে উদ্দেশ্য নিয়ে এসেছি ঠিকই, কিন্তু রিভেঞ্জ নিতে নয়। আমার উদ্দেশ্য ছিল আপনার দাদিমণির সামনে নিজের বেস্ট ইন্টারভিউ দিয়ে এই চাকরিটাতে জয়েন করা। কারণ আমার ফাইন্যান্সিয়াল কিছু সমস্যার জন্য আমার এই চাকরিটা খুবই জরুরি ছিল। আর রিভেঞ্জের কথা বলছেন, আমি কে আপনাদের? কি শত্রুতা আপনাদের সাথে আমার যে আমি রিভেঞ্জ নিতে চাইবো? আপনি বলুন। হিয়ার কথায় এই মুহূর্তে কোনো প্রশ্ন খুঁজে পেল না মেহু। সত্যি তো, কে হিয়া যে অহেতুক এই বাড়িতে এসে রিভেঞ্জ নিতে চাইবে? কিন্তু হিয়ার সব কথা যে সে সোজা সাপটা ভাবে মেনে নিতে চাইলো এমনটাও নয়। তুমি অনেক চালাক একটা মেয়ে। আজ থেকে তোমার উপর সব সময় আমার নজর থাকবে। ভেবো না এত সহজে আমি তোমায় রেহাই দিব। আর একটা কথা, তোমাকে যেন আমি উজানের আশেপাশে মেলামেশা না করতে দেখি, তাহলে এই মেহুর চাইতে কেউ খারাপ হবে না। হিয়া নিজেকে শক্ত করে দাদিমণির রুমে আসলো। দেখতে পেল দাদিমণি একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে তার কান্না থামানোর বৃথা চেষ্টা করছে। বাচ্চাটা আর কেউই না, এ হচ্ছে স্পর্শ। দেখতে যেমন টকটকে গায়ের রং, কিন্তু বয়সের তুলনায় একটু বেশি নাদুস নুদুস। মনে হয় কোলে নিয়ে চিপে ধরে থাকা যাবে অনেকক্ষণ। এইদিকে স্পর্শের এই কান্নার কারণ একটু আগে তার ঘুম ভেঙেছে, কিন্তু উঠে বসে রুমে কাউকে দেখতে না পেয়ে ভয়ে সে কাঁদছে। হিয়া গিয়ে স্পর্শের মাথায় হাত বুলিয়ে দিতেই সম্পূর্ণ এক নতুন মানুষকে দেখে স্পর্শ মুহূর্তের জন্য স্ট্যাচু হয়ে গেল। কিছু মুহূর্ত পর আবার দাদিমণির ঘাড়ে মুখ ডুবিয়ে ডুকরে কেঁদে উঠল। দাদিমণি স্পর্শের সাথে হিয়ার পরিচয় করিয়ে দিয়ে বলল, একেই তোমায় দেখে শুনে রাখতে হবে। স্পর্শকে দেখে অজানা একটা মায়া জন্ম নিল হিয়ার মনে। হয়তো বাচ্চাটা অনাথ বলে এই মায়াটা কাজ করছে তার। করতেই পারে, স্বাভাবিক। কিন্তু সত্যি কি প্রকৃতির নিয়মে এই মায়াটা জন্মালো, না মন থেকেই স্পর্শের প্রতি ভালো লাগা কাজ করছে হিয়ার? অনেক কষ্টে স্পর্শকে থামিয়ে দাদিমণি তার সাথে হিয়ার ভাব করাতে চেষ্টা করলো। কিন্তু এত তাড়াতাড়ি স্পর্শ একটা অচেনা মানুষের সাথে ভাব করবে ব্যাপারটা এত সহজ নয়। অনেক কাহিনী করে স্পর্শের সাথে নিজেও বাচ্চা হয়ে গিয়ে স্পর্শের সাথে কিছুটা ভাব করতে সক্ষম হলো হিয়া। দাদিমণি স্পর্শকে দুপুরের খাওয়ানোর দায়িত্ব দিল হিয়াকে। আসলে উনি দেখতে চেয়েছিলেন হিয়া ঠিক কতটা কি করতে পারে। সেই উদ্দেশ্যে স্পর্শকে নিয়ে ছাদে আসলো হিয়া। ছাদে আসতে পেয়ে স্পর্শের ছোট মন যেন খুশিতে ভরে উঠল। এই ছাদ নামক স্থানটাই তার বহু কৌতূহলের জায়গা, কিন্তু তাকে এই ছাদে নিয়ে আসার মানুষের বড্ড অভাব। দাদিমণি পারে না তার হাঁটুর ব্যথা নিয়ে এত ভারী সিঁড়ি বেয়ে উপরে উঠতে। মেহু তো শখ করে স্পর্শকে স্পর্শ অব্দি হয়তো সারা দিনে একবারও করে না। আর বাকি রইল উজেন। সে তো তার পারিবারিক ব্যবসা থেকে ছুটি পেলে না হয় স্পর্শকে নিয়ে ছাদে আসবে, তবুও সে আসে।
সময় সুযোগ হলেই সে স্পর্শকে নিয়ে ছাদে আসে। যখন ব্যবসার কাজের পরিমাণ কমে যায় তখন নিবিড়কে বাকি কাজের দায়িত্ব দিয়ে সে স্পর্শকে নিয়ে ছাদে আসে। তাই আজ উজান বাদে হিয়ার সাথে ছাদে আসতে পেরে আহ্লাদে ভেসে উঠল স্পর্শ। একটু আগে হিয়ার কাছে আসতে যেটুকু সংকোচ ছিল তার, ছাদে আসতে পেরে সে সংকোচটুকু বাষ্পের মতন আকাশে মিলিয়ে গেল মুহূর্তেই। শাহরিয়ার কুঞ্জে এই ছাদটাই ঠিক ঢাকা চিড়িয়াখানার মতো। না মানে কথায় বলে না, ঢাকার চিড়িয়াখানা নাকি একদিনে ঘুরে দেখায় স্বাদ মেটানো যায় না। এই সুবিশাল বাড়ির সৌন্দর্য ঘেরা ছাদটাও হয়তো একদিনে ঘুরে দেখা অসম্ভব। এক কিনারায় কবুতরের ঘর, সেখানে বিরাজ করছে নানা প্রজাতির কবুতর আর তাদের কণ্ঠে ভেসে আসছে গুরুম গুরুম ধ্বনি। তো আরেক কিনারায় বিশাল দুইটা বড় বড় টব, একটাই দেখা মিলছে অ্যাকোরিয়ামে রাখা মাছের মতন লাল সবুজ হলুদ নানা রঙের ছোট বড় মাছের সমারোহ, আর আরেকটাতে ভেসে উঠেছে কিছু জলজ ফুল। ফুলটা এর আগেও হিয়া দেখেছে ওর এক মামির বাসায়, কিন্তু ঠিক মনে করতে পারছে না নামটা কি। এসব ছেড়েও পুরো ছাদের চারপাশের কিনারা জুড়ে বিরাজ করছে বাহারি রঙের ফুলের গাছের সমারোহ, যার মধ্যে গোলাপের বিভিন্ন জাতি বেশি। এসব দেখে হিয়ার পাশাপাশি মুগ্ধ স্পর্শ নিজেও, যদিও এগুলো তার পূর্বেই বহুবার দেখা, কিন্তু আবার দেখতে পেয়ে বাচ্চাটা যেন নতুন করে এক দেখার স্বাদ পাচ্ছে। এদিকে ছাদে আসার মূল উদ্দেশ্য যে এই এক বাটি খিচুড়ি স্পর্শকে খাওয়ানো। তা ছাদের এই অবলীল সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দিয়ে কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হিয়া। স্মরণে আসতেই জিহ্বা কামড় দিয়ে হে স্পর্শকে নিয়ে নিচে বসিয়ে বাগিয়ে বগিয়ে খাওয়াতে শুরু করলো। দাদিমনে যে বলল দুরন্ত স্পর্শকে খাওয়ানো নাকি খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু কোথায়, স্পর্শ তো একদম ভদ্র বাচ্চার মতন একবার ছাদ বাগান দেখছে, একবার হিয়ার থেকে হাঙুর পেরে পেরে এসে এক লোকমা করে খেয়ে যাচ্ছে। আসলে বাচ্চাদের খাওয়াতে ধৈর্য লাগে, আর তার পাশাপাশি প্রাণ ভরা ভালোবাসা। দাদিমনের প্রাণ ভরা ভালোবাসা থাকলেও ধৈর্যের অভাবে সেটা যেন হারিয়ে যেত পলকে। হিয়া একবার স্পর্শকে খাওয়াচ্ছে তো আরেকবার কবুতরের দিকে মুখ করে বলছে, স্পর্শ শোনা না খেলে কিন্তু কবুতরকে দিয়ে দিব সব। হিয়ার কথায় স্পর্শ হাসছে। না, এটা তার খাবার, কবুতরকে কেন খেতে দেবে সে? কখনো বা কবুতর দিয়ে কাজ না হলে হিয়া খিচুড়ি ভাত ছিটিয়ে দিচ্ছে মাছের টবে আর বলছে ফিশ খাচ্ছে। এবার তুমিও খাও, না হলে কিন্তু সব এই মাছগুলোকে দিয়ে দিব। কি দেব? স্পর্শ চোখ বড় বড় করেছে, মানে সে খাবে। এভাবে প্রকৃতির মায়া দেখিয়ে দেখিয়ে হাজার হাজার কথার ফুলঝুরি ফুটিয়ে হিয়া খুব যত্নভরে স্পর্শকে খাওয়াচ্ছে। আর হিয়া আর স্পর্শের এই মুহূর্তটাকে ছাদের দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে উজেন। সে যে হিয়াকে দেখতে এসেছে তা নয়, বরং হিয়া আসলে স্পর্শকে দেখে রাখার জন্য কতটুকু যোগ্য তাই যাচাই করতে এসেছে। কারণ এর আগের বার যেই আয়াটা স্পর্শকে দেখে শুনে রাখার জন্য নিয়োজিত করা হয়েছিল, তিনি একবার স্পর্শকে খাওয়াতে গিয়ে স্পর্শ খাচ্ছে না দেখে রাগে স্পর্শের মুখ চিপ দিয়ে ধরে খাবার ঢুকিয়ে দিচ্ছিল। আর এই নির্মমতার দৃশ্য আর কারো নজরে পড়ুক আর না পড়ুক পড়েছিল উজানের। আর সেই আয়াকে তখনই হাজারটা কথা শুনিয়ে দিয়ে উজান তাড়িয়ে দেয়। এরপর আরো একজনকে নিয়োজিত করা হলেও সেও স্পর্শকে ঠিক করে রাখতে ব্যর্থ হয়। তাই এবার যাতে আর কোনো ভুলচুক না হয় তাই যাচাই করতে আসে উজান। আর তার পরীক্ষা হিয়া সাবলীলভাবেই পাশ করে যায়। স্পর্শকে খাওয়াতে গিয়ে হিয়া যে ক্লান্ত হয়নি তা না, অনেক অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু একটা বারের জন্য বিরক্ত হয়নি। উজানের পেছনে অনেক কষ্ট সাধন করে ওপরে এসে দাঁড়িয়েছিল দাদিমণি। তিনিও উজানের মতন হয়তো হিয়াকে পরখ করে দেখতে নিতে চান বলে এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন স্পর্শ আর হিয়াকে। এদিকে স্পর্শকে দেখতে গিয়ে এবার উজানের দৃষ্টি আটকে যায় হিয়ার ওপর। সকাল থেকে এতগুলো সময় সে হিয়ার দিকে ঠিকভাবে চোখ মেলে দেখেনি। তখন যদি তাকে জিজ্ঞাসা করা হতো হিয়া দেখতে ঠিক কি রকম, এই প্রশ্নেরই উত্তর হয়তো সে ঠিক করে দিতে পারত না। কিন্তু এবার সে না চাইতেও হিয়ার দিকে তাকিয়ে আছে। হালকা বেগুনি রঙের জামাটা যেন একটু বেশি মানিয়েছে হিয়াকে। গায়ের রং দুধে আলতা ওরকম না হলেও এই রংটাকে কেউ শ্যামলতা আখ্যা দিলেও তা যেন যথেষ্ট সৌন্দর্যমণ্ডিত হয়ে চোখে লাগবে। চুলগুলো কোমর অবধি, না বেশি পাতলা না বেশি ঘন, তবে নিচের দিকে কুচকে আসায় তা বেশ ভালোই মানিয়েছে হিয়ার মুখে। উপরন্তু তখন মেহুর চুল কেটে দেওয়ার দরুন ওই সামান্য কেটে যাওয়া চুলগুলো একটা মৌফুলি ক্লিপ দিয়ে বেঁধে রাখায়
তা হিয়ার এই মাধুর্যকে যেন আরো একটু বেশি বাড়িয়ে তুলেছে। তার ওপর স্পর্শকে খুশি করতে গিয়ে হিয়া তার কানের এক পাশে গুজিয়ে নিয়েছে একটা গোলাপি রঙের গোলাপ, যা এই মুহূর্তে উজানের মতন যে কোনো পুরুষ জাতিকে কাবু করতেই যথেষ্ট। দাদিমণি উজানের কাঁধে হাত রাখলেন। উজানের হুঁশ ফিরল। দাদিমণি মুচকি হাসলেন, হেসে বললেন, কি বললাম তোকে, এই মেয়ে একদম আলাদা, আমাদের দুরন্ত স্পর্শকে ঠিক সামলে নিতে পারবে। দাদিমণির কথায় উজান খুব একটা সন্তুষ্ট হতে পারল না। একটা অজানা ভয় এখনো তার মনে কাজ করতে থাকলো। ভুরু কুচকে দাদিমণিকে উদ্দেশ্য করে বলল, প্রথম দিন, তাই বলে এতটাও ভরসা করে বসো না যাতে পূর্বের মতো পস্তাতে হয়। দাদিমণি এর উত্তরে কিছুই বললেন না। জানেন, বলল উজানের মন এত সহজে শান্ত হবে না। উনি উজানকে উপেক্ষা করে এবার ছাদের ভেতরে আসলেন। ইতিমধ্যে স্পর্শের পুরো বাটি খিচুড়ি খাওয়া প্রায় শেষ। বাহ, আজ আমার স্পর্শ বাবা তো দেখছি সব খেয়ে নিল। জাদু জানো নাকি হিয়া মা তুমি? জাদু জানি কিনা বলতে পারবো না, তবে বাচ্চাদের খাওয়াতে গেলে নিজেকে বাচ্চা হতে হয়, আজ বুঝলাম। দাদিমণি, একটা কথা ছিল, আমি তো আসলে জানতাম না আমি আজই সিলেক্ট হয়ে এখানে থেকে যাব। আমার এখনো অনেক জামা কাপড় বইপত্র নিয়ে আসা বাকি, যদি আপনার একটু ব্যবস্থা করে দিতেন। হিয়ার কথায় উজান হালকা কেশে নিল। আলতো পায়ে স্পর্শকে এসে কোলে নিয়ে বলল, আপনি আমার বাড়িতে ফোন করে বলুন কি নিয়ে আসা বাকি আছে, আমি ঠিকানা বলে দিচ্ছি। ধন্যবাদ। কথা অনুযায়ী হিয়া অর্পাকে ফোন করে বলে ওর যাবতীয় জিনিস উজানের বলে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেবার জন্য। হিয়ার নির্দেশে অর্পা সেদিনই হিয়ার প্রয়োজনীয় জামা কাপড়, বই খাতা সব গুছিয়ে নিয়ে পরের দিনই তা পাঠানোর ব্যবস্থা করে। ঢাকা হতে সে জিনিসপত্রগুলো পৌঁছাতে সময় লাগে প্রায় 2 দিন। এই 2 দিনে হিয়া যতটা পেরেছে দাদিমণির সাথে থেকে এবারে সবার ব্যাপারে টুকিটাকি জানতে চেষ্টা করেছে। মেহু হচ্ছে দাদিমণির বোনের মেয়ে, মানে সম্পর্কে সে দাদিমণির নাতনি। মেহুর মা নেই, বিদেশে জব করে। তার পড়াশোনাটা ঢাকা শহরে হলেও মূলত সে যে মানুষ এই দাদিমণির কাছে। মেহু ছোট থেকে ভীষণ জেদি। মা বাবা কাছে কেউই না থাকায় সে হয়তো এরকমটা একরোখা। সহজ কথা সহজভাবে বুঝতে চায় না। উজানের প্রতি অনেকটা দুর্বল। অপরদিকে উজান হচ্ছে এ বাড়ির বড় ছেলের দ্বিতীয় সন্তান। কলেজে পড়াকালীন বাবাকে হারিয়ে শাহরিয়ার কুঞ্জের পুরো দায়ভার নিজের কাঁধে বহন করে নেয় সে। যেহেতু তার 2 চাচার কেউই এই শহরে থাকতো না, তাই পুরো শাহরিয়ার পরিবারকে এই মুহূর্তে শক্ত খুঁটি গেড়ে দিতে নিজেকে সর্বাত্মক চেষ্টা করছে সে। তবু এত শত দায়িত্বের মাঝে নিজের স্নাতকটা বেশ ভালোভাবেই পাশ করেছে উজান। চাকরির ছিল অগাধ সম্ভাবনা, তবে পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এখনো ব্যবসাতে মনোনিবেশ করতে আগ্রহী সে। সবকিছু শেষে গল্পের ফাঁকে হিয়া এটাও জানতে পারে যে উজানরা 3 ভাই বোন। উজানের আগে যে বোনটা ছিল স্পর্শ তারই বাচ্চা। এরপর উজান, আর তারপরেই তার ছোট বোন তৃষ্ণা। উজানের মা আপাতত তার ছোট বোনের বাড়িতেই আছে, কিন্তু বিহান সে যে বলেছিল সে উজানের ভাই, তাহলে একটু ইনিয়ে হিয়া বুঝতে পারল বিহান উজানের নিজের ভাই না, বরং ওরা কাজিন, তার মেজো চাচার বড় ছেলে। একটা সময় তারা একই সাথে এই বাড়িতেই থাকতো। দাদিমণি এ ব্যাপারে বেশি কথা বাড়ালো না। মনটা ভার হয়ে আসলো তার। হিয়াও যেচে আর কিছু জানতে চাইল না। এখনই সব জেনে নিতে চাইলে তাকে সন্দেহ করার প্রবল সম্ভাবনা আছে। এতটুকু যখন জানতে পেরেছে, বাকি রহস্য সে একটা সময় ঠিক উদ্ঘাটন করতে পারবে। এই 2 দিনে উজানের সাথে হিয়ার তেমন একটা কথা হয়নি, না হয়েছে খুব একটা দেখা। ব্যবসার কাজে ভীষণ ব্যস্ত ছিল উজান। বাড়িতে এসে 2 মুঠো ভাত অবধি যেন খাওয়ার সময় ছিল না তার। রাতে এসে স্পর্শকে দেখতে আসতো ঠিকই, কিন্তু রাত 12টার পর স্পর্শ হিয়ার বুকে লুটিয়ে ঘুমের রাজ্যে ঘুরে বেড়াতো। 2 দিন পর সকাল থেকে আকাশটা আজ ক্ষণে ক্ষণে রং বদল করছে। কখনো আকাশ পরিষ্কার হয়ে শুভ্র মেঘের দেখা মিলছে, কখনো বা ভারী মেঘের স্তূপে ঢেকে সূর্য তার তেজ দেখাতে ব্যর্থ হচ্ছে। আকাশের এই মুহূর্তে রং বদলানো দেখে বুঝতে পারা যাচ্ছে না এখন কি আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামবে, না সূর্যিমামা মেঘ সরিয়ে তার মিষ্টি হাসি পৃথিবীতে ছড়িয়ে দেবে। তার উপর আজকে এবার হিয়ার পাঠানো জিনিসগুলো আনতে যেতে হবে। উজান চেয়েছিল নিবিড় যদি যেতে না পারে তাহলে সে নিজে গিয়ে সবকিছু নিয়ে আসবে, কিন্তু ওখান থেকে জিনিসটা কালেক্ট করতে লাগবে হিয়ার সাইন। তাই বাধ্য হয়ে হিয়াকে নিয়েই কুরিয়ার অফিসের দিকে যাত্রা শুরু করলো উজান আর নিবিড় দুজনেই।
মাঝপথে একটা কাজের জন্য নিবিড়ের জরুরি তলব আসতেই উজান নিবিড়কে বলে তাকে আর হিয়াকে অফিসের সামনে নামিয়ে দিয়ে গাড়িটা নিয়ে তার পথে রওনা দিতে। হিয়া উজানকে আশ্বস্ত করে বলে সে একাই পারবে সবটা করতে। উজান কেন তো অস্থির হচ্ছে? উজান হিয়ার কথা শোনে না, বরং নিবিড়কে দাঁড় করিয়ে রেখে হিয়াকে নিয়ে কুরিয়ার অফিসে আসে। কুরিয়ার থেকে জিনিসগুলো তুলতে বেশি সময় লাগে না তাদের। সেটা তুলে নিয়ে বড় বড় 2টা ব্যাগ গাড়ির ডিকিতে ভরে দিয়ে নীরবকে বলে তুমি গাড়ি নিয়ে আপাতত যাও, আমি হিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। জরুরি তলবে নিবিড় তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে হিয়াকে নিয়ে বড় রাস্তা দিয়ে হাঁটতে থাকে উজান। একটা রিক্সা পেলেই তাতে তারা চড়ে বসবে, কিন্তু আপাতত এই রাস্তায় দেখা মিলছে না কোনো রিক্সার। আপনাকে আমি বললাম নিবিড় ভাইয়ের সাথে চলে যেতে, কিন্তু আপনি শুনলেন না। আমাকে একটা রিকশায় তুলে দিলেই আমি ঠিক চিনে বাড়ি পৌঁছে যেতে পারতাম। আপনি বড্ড বেশি কথা বলেন হিয়া। আবহাওয়ার অবস্থা দেখেছেন? যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে। বাই এনি চান্স আপনার রাস্তায় কোনো অসুবিধা হলে দাদিমণি আমাকেই রাগ করবে। আপনি কি চাইছেন যে আমি আপনার জন্য দাদিমণির বকা খাই? শুনুন, আমি একাই একটা মেয়ে ঢাকা থেকে যখন এত দূর চীনে আসতে পেরেছি, তখন এতটুকু পথও আমি ঠিক যেতে পারবো। হিয়ার কথায় উজান চোখ রাঙিয়ে হিয়ার দিকে তাকিয়ে উঠল। আজ অব্দি সবাই তার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না করেছে, কিন্তু হিয়া যেন বড্ড লাগামহীন। উজানের আগুনের চাহনিতে দমে গেল হিয়া। সত্যি আবহাওয়াটা আজ বড্ড খারাপ করেছে। দমকা হাওয়া ইতিমধ্যে বইতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে। এই ভারী বৃষ্টিতে শহরে প্রথম একা একা চলাফেরা করা সত্যিই চিন্তার বিষয়। দমকা হাওয়ার চোটে যে কোনো রিক্সা যাবার জন্য রাজি হচ্ছিল না, বাড়তি টাকার বিনিময়েও না। অনেক কষ্টে একটা রিক্সা খুঁজে পাওয়া গেল। উজানকে চিনতে পেরেই রিক্সা দাদু আর কথা বাড়ালেন না, নিচে থেকে এসে যে বাড়ি পৌঁছে দিতে চাইলেন। হুট করে রিক্সার পাশাপাশি বসে আছে উজান হিয়া। হিয়ার নিজের কাছে নিজেরই এই মুহূর্তে খুবই অস্বস্তি লাগছে। কত কাছাকাছি সে আর উজান। হিয়া জড়সড় হয়ে বসে আছে যাতে তার হাঁটুর সাথে কোনোভাবে উজানের পা না গিয়ে লাগে। দমকা বাতাসে হিয়ার জামা উড়ে উপরে চলে আসছে। হিয়া অস্থির হাতে সেটা নামিয়ে হাঁটুতে হাত দিয়ে চেপে রাখছে। হিয়ার কোমর অব্দি খুলে রাখা চুল উড়ে এসে বারবার বাড়ি খাচ্ছে উজানের গলার ভাঁজে। না, চুলগুলো বড্ড স্বার্থপরতার পরিচয় দিচ্ছে আজ। কোনোভাবে হিয়ার কাছে থাকতে চাইছে না। উজানের গলার ভাঁজ আর কানের লতিগুলো বড্ড মনে লেগেছে যেন তাদের। এইদিকে একটু উঁচু নিচু রাস্তায় রিক্সা এসে নামতেই হিয়ার মাথা গিয়ে সোজা বাড়ি খেল হুডের ওপরের লোহাটার ওপর। আহ বলে আস্তে করে চিৎকার করলো হিয়া। কি একটা অবস্থা, একেবারে যাচ্ছে তাই। উজান এতক্ষণ হিয়ার এই নাজেহাল অবস্থা পর্যবেক্ষণ করছিল। অস্থির হিয়াকে থামিয়ে দিয়ে সে শান্ত গলায় বলে উঠল, আপনি এত অস্থির কেন হিয়া? দেখি শান্ত হয়ে বসুন। জামাটা হাঁটুর কাছে ধরে রাখুন, আমি এদিকে দেখছি। হিয়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। জামাটা হাঁটুর কাছে চেপে ধরল। এরপর উজান যা করলো তার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না হিয়া। হিয়ার সারা শরীরের রোমকূপ শিরশির করে উঠল। একে করছে উজান। উজান হিয়ার চুলগুলো 2 হাতে গুছিয়ে এক হাতে মুঠ করে নিয়ে রাখল। হিয়া চুপসে গেল। একদিকে কিছু দূর পৌঁছাতে শুরু হলো আরো ঘোর বিপদ। বৃষ্টি নামক অনাকাঙ্ক্ষিত সৌন্দর্য আকাশকে রাগ দেখিয়ে মুহূর্তেই ঝরে পড়ল। মনে হচ্ছে ধরার সব পানি বাষ্প হয়ে আকাশে গিয়ে মেঘ হয়ে যেন এখন আবার বৃষ্টি হয়ে ধরায় এসে পতিত হচ্ছে। 7টা মহাসমুদ্র হার মানবে পড়ন্ত এই বৃষ্টির ওপর। এখন তো বসন্তের রঙিন ঘুড়ি উড়াবার সময়। এ সময় যদি শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হয়ে বৃষ্টি নামাতে শুরু করে তাহলে কেমন লাগে? মেঘদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সিক্ত আকাশ তার কান্না ঝরিয়ে যাচ্ছে। জমে গেছে হাঁসের জলকলি, থেমে গেছে পথিকের পায়ের হাঁটা। বাগান বিলাসী হেনা ফুটে গেছে। পাখিরা নিড়ে ফিরে সংশয়ে পার করছে সময়। রিক্সা দাদু দূর হাতে ছাতা খুলে দিয়ে লাগিয়ে দিলেন তার হ্যান্ডেলে। লাল হলুদ ডেকোরেটর পলিথিন ব্যাগ জাপটে উজানের হাতে দিয়ে বললেন, বাবা এটা জড়িয়ে নাও, মা ভিজে যাচ্ছে। হিয়ার মুঠো করে ধরে রাখা চুলগুলো ছেড়ে দিয়ে উজান পলিথিনের ব্যাগটা 2 হাতে প্রসারিত করে দুদিকে হুডের 2 সাইডে গুজে ধরে রাখল। যা বাতাস দিচ্ছে, যদি পাছে খুলে যায় এই ভয়ে। রিক্সা দাদু দ্রুত প্যাডেল তুলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। উজান বুঝতে পারছে না এই মুহূর্তে রিক্সা চালিয়ে যাওয়াটা উচিত হবে কিনা। রিক্সা দাদু বলল, সমস্যা নেই বাবা, এরকম কত রোদ বৃষ্টিতে উনি রিক্সা চালিয়েছেন,
বৃষ্টির এতই তেজ যে পলিথিনের ব্যাগের উপর দিয়ে এসে বৃষ্টির ঝাড় জড়ো হচ্ছে উজানের সারা হাতে। হিয়াও কিছুটা কাক ভেজা হয়ে আছে। পলিথিন দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে দুজনের সারা শরীরে। হিয়ার খুলে রাখা চুল এসে জড়ো হয়ে উজানের ভেজা হাতের সাথে লেপটে যাচ্ছে। এত শিরশিরে আমেজেই দুজনের শরীর দিয়ে তপ্ত শ্বাস বের হচ্ছে। কত কাছাকাছি আজ আবারও দুজন। হিয়ার নিঃশ্বাস এসে পড়ছে সামনে পলিথিন ধরে থাকা উজানের হাতের ওপর। মুহূর্তে উজানের শরীরে একটা অন্যরকম অনুভূতির ছোঁয়া দেখা মিলছে। সেই রেশ গিয়ে লাগছে হিয়ার ওপরেও। সামনে একটা গর্তে রিকশাটা স্লাইড করে পড়তে গিয়ে হিয়া ঝুঁকে যায়। ঘপ করে ধরে ফেলে উজানের মেলে দেওয়া হাতটাকে। ইস, কি বাজে একটা অবস্থা। কিছু সময় বাদে হাতটা ছাড়িয়ে নেয় হিয়া। মনে একটাই দোয়া দুরুদ পড়তে থাকে, কোনোভাবে যেন বজ্রপাত না পড়ে। না হলে এমনিতেই যা রোমাঞ্চকর কাহিনী চলছে, এরপর বজ্রপাতের শব্দে সে ভয়ে উজানকে জড়িয়ে ধরুক, কি বিশ্রী হয়ে যাবে তখন ব্যাপারটা। হিয়ার কথা আজ প্রকৃতি মানতে নারাজ। আকাশ কাঁপিয়ে ঘন ঘন বজ্রপাতের পরপর দুইটা বিকট আওয়াজ কানে পৌঁছালো। হিয়া নিজেকে শক্ত করলেও উজান ভয় পেয়ে গেল। রিকশা দাদু বলল, দাদু তুমি গাড়ি থামাও, এভাবে বাড়ি ফেরা অসম্ভব। দাদু আর পারছিলেন না, রিকশা থামালেন। তিনজনে এসে জড়ো হলেন একটা বাড়ির ছাউনির নিচে। রাস্তা পেরিয়ে এই 2-3 কদম আসতেই বৃষ্টি তার সুযোগ লুফে নিল। যা ভেজার ভিজিয়ে দিল এই দুই প্রেম প্রেয়সীকে। আকাশ কাঁপিয়ে এখনো অনবরত বৃষ্টি ঝরে পড়েছে। কখন গিয়ে এই বৃষ্টি থামবে তা জানা নেই। পাশাপাশি দাঁড়িয়ে আছে উজান আর হিয়া। রিকশা দাদু একটু দূরে দাঁড়িয়ে তার ভেজা পলিথিনের ব্যাগ থেকে টাকাগুলো বের করে দেখছে সেগুলো অক্ষত আছে কিনা। পরিবেশের এই শীতল আমেজে গা শিরশির করছে হিয়ার। তার উপর তারা দুজনই ভিজে গিয়েছে অনেকটা। হিয়া এক কোণে দাঁড়িয়ে গায়ে লেগে থাকা পানিগুলো ঝাড়ছে, সাথে ভেজা চুলগুলো হাত দিয়ে চিপে ঝেড়ে নিতে থাকলো হিয়া। যার ফলপ্রসূ সেগুলো থেকে পানি ছিটকে এসে উজানের হাতে পড়তেই উজান হিয়ার দিকে চোখ তুলে তাকালো। বৃষ্টির ছাটের সাথে হিয়ার ভেজা চুলের পানি এসে জড়ো হতে থাকে উজানের মুখে। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে উজান। হিয়ার এই কাকভেজা শরীর অন্যরকম এক স্নিগ্ধ শীতল মাধুর্যে ভরিয়ে দিচ্ছে হিয়াকে। মেঘগুলো নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়ে গুড়ুম গুড়ুম ডাকছে। তাদের ঝলকানিতে কিছু আলো এসে জড়ো হচ্ছে হিয়ার মুখে। বজ্রপাতের অগ্নিমূর্ত আলোর এই ঝলকানি হিয়ার ওপর পড়ে যেন জানান দিচ্ছে, এই প্রেয়সী শুধু তোমার জন্যই লিখে রাখা উজান, শুধু তোমার জন্য। উজানের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল হিয়া। একটা হিমেল বাতাস এসে ছুঁয়ে দিল দুজনকে। আর মনোমুগ্ধকর গন্ধে উজান আর হিয়াকে জানিয়ে দিল যে আজ বৃষ্টি শুধু তোমাদেরকে ভিজিয়ে দিতেই এই বসুন্ধরায় পতিত হচ্ছে, শুধু তোমাদেরকে ভিজিয়ে দেবার জন্যই। সব নীরবতা কাটিয়ে উজান নিজে থেকে কথা বলা শুরু করলো। আমি সাথে না আসলে কি হতো বুঝতে পেরেছেন নিশ্চয়। কি আর হতো, তখন শুধু আমি আর এই দাদি একা একা দাঁড়িয়ে থাকতাম এভাবে, আর কি। তাই আপনি কি জানেন আপনার সাহস স্বাভাবিকের তুলনায় একটু বেশি। সমস্যা কি তাতে? সাহস থাকা তো গুণের কথা, তাই নয় কি? মাঝে মাঝে অতিরিক্ত সাহস দেখাতে গেলে হিতে বিপরীত হয়ে যায়। আপনি বোধহয় সেটা জানেন না। আচ্ছা বাদ দিন ওসব কথা। এই কদিনে এটা বেশ বুঝতে পেরেছি, আপনার সাথে কথায় আমি পারবো না। মেয়ে মানেই একটু বেশি কথা। আপনি হয়তো এর আগে খুব একটা মেয়েদের সাথে মেলামেশা করেননি, তাই জানেন না। তা ঠিক, তা আপনার সম্পর্কে তো খুব একটা জানার সুযোগ হলো না। সেদিন বললেন ফুপুর কাছে মানুষ আপনি। জি, খুব ছোটতে বাবা মাকে হারিয়ে ফুপুর কাছে বড় হওয়া। আমাদের ছোট পরিবার, আমি, ফুফা, ফুফু আর তাদের এক মেয়ে বলি আমার দাদি। অনার্স থার্ড ইয়ার? জি, আপনার পড়াশোনা? জি, হিসাব বিজ্ঞানে মাস্টার্স করেছি 3 বছর হলো। পারিবারিক এত বড় বিজনেসের জন্য আর চাকরির দিকে মনোনিবেশ করতে মন চাইনি। ও ঠিকই আছে, এত বড় পারিবারিক ব্যবসা থাকতে আর চাকরির জন্য অ্যাপ্লাই করার কি প্রয়োজন? আমাদের মতো কিছু শিক্ষিত বেকারদেরকেও একটু সুযোগ দেওয়া উচিত, তাই না বলুন? শিক্ষিত বেকার? আপনি একটা চাকরি করছেন, তবুও বলছেন আপনি বেকার? এই চাকরিটা নিশ্চয়ই আমার সারা জীবন থাকবে না। অবশ্যই পারে, আপনি চাইলেই থাকতে পারে, কেন পারবে না? এই কথার মানে? না কিছু না, আসুন। বৃষ্টিটা ধরে গেছে অনেকটা, এবার ফেরা উচিত। হিয়াকে আর কিছু বলতে না দিয়ে উজান রিকশায় গিয়ে উঠে পড়ল। রিকশা দাদু এসে প্যাডেল তুলতেই হিয়াও পেছন থেকে এসে উজানের পাশে বসে গেল।
মাত্রাতিরিক্ত বৃষ্টি না থাকলেও এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। উজান পলিথিনের ব্যাগটা আবারও হুডে গুজে দিল। কোথা থেকে এসে এক অদৃশ্য আলো এসে পড়তে থাকলো দুজনের শরীরে। উজান হিয়ার মুখের দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে আছে। হিয়া নিজেও বুঝতে পারছে উজান তার দিকে তাকিয়ে আছে। হিয়ার মনে এই মুহূর্তে ঘোরপাক খাচ্ছে উজানের বলা শেষ কথাটা। কোনো কিছুতেই হিয়া এর রহস্য ভেদ করতে পারছে না। তার উপর উজানের এই অপলক তার দিকে তাকিয়ে থাকা বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। না, এবার আর চুপ করে বসে থাকা চলবে না। এই লজ্জা না হলে শেষ করে দেবে হিয়াকে। হিয়া উজানের দিকে চোখ তুলে তাকিয়ে ভুরু কুচকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো কি সমস্যা। উজান মুচকে হাসলো, কিছু না বলে তার চোখ নামিয়ে নিল। এখনো উজানের ঠোঁটে এক ভালো লাগার হাসি ঝুলছে। আপনি কি সব মেয়েদের দিকে এভাবে তাকিয়ে থাকেন? না, আপনি প্রথম। স্বাভাবিক উত্তর উজানের। এই স্বাভাবিক উত্তরটাই বড্ড অস্বাভাবিক লাগলো হিয়ার কাছে। একটা বড়সড় রকমের ভীষণ খেলো হিয়া। কি বলছে কি এই লোকটা? হিয়া গোয়েন্দা ভঙ্গিতে জিজ্ঞেস করলো। বাড়িতে আপনি যেভাবে থাকেন আপনাকে দেখে কিন্তু এটা বোঝার উপায় নেই আপনি মেয়েদের সাথে এভাবে ফ্লার্ট করতে পারেন। আমি আপনার সাথে ফ্লার্ট করছি? তা কি করছেন? চড়ুই ভাতি খেলছেন? উজান হাসলো শুধু উত্তরে। প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগে রিকশা এসে থামলো বাড়ির কাছে। উজান কিছু বলতে পারল না, না পারলো হিয়া নিজে। দুজনে বাড়িতে ঢুকলো। এদিকে বাড়িতে এসে দেখা মিলল উজানের সেই চিরচেনা গম্ভীর রূপ। হিয়া তো অবাক। এটা কি সেই মানুষ যে একটু আগে তাকে লজ্জার সাগরে একদম গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছিল? রাগের মাথায় চুল খামচে ধরে হিয়া। না, এই লোকটাকে চেনা বড় মুশকিল। কিছুদিন বাদে খাবার টেবিলে ঠিক সময়ে এসে যে যার মতন বসে গিয়েছে। উজান নিবিড়ের সাথে টুকটাক কিছু কথা বলছে। দাদিমণি কথা বলছে এ বাড়িতে থাকা আরেকজন ভদ্র মহিলার সাথে। উনিও এই বাড়ির পুরাতন কাজের মানুষ, কিন্তু দেখে বোঝার উপায় নেই। উপরন্তু উনি শিক্ষিত, আবার সৌন্দর্য মণ্ডিত। পাশের চেয়ারে স্পর্শকে নিয়ে বসে আছে হিয়া। বোঝাই যাচ্ছে আজও স্পর্শ ঠিক মতন হিয়াকে খেতে দেবে না। কিন্তু কি আর করার, এই মুহূর্তে হিয়া ছাড়া যেন তার আর কারো কোল পছন্দ হচ্ছে না। কিছুক্ষণ বাদে মোহিনী আসলো। পরনে একটা শর্ট স্কার্ট, ওপরে কোটিটাও চোখে লাগার মতো। বুকের অনেকটাই বেরিয়ে আছে তার। হিয়া মেয়ে হয়েও মোহিনীর দিকে তাকাতে লজ্জা পাচ্ছে একরকম। দাদিমণি কিছু বললেন না, কারণ মোহিনীর এইসব পোশাকে উনি অভ্যস্ত। যদিও এই ব্যাপারে উজানের ছিল কঠোর নিষেধাজ্ঞা, কিন্তু মোহিনী কি আর তা সোনার মেয়ে? খাবার খাওয়ার মাঝপথে নিজের টুকু শেষ করেই মোহিনী বলে উঠল তার হয়ে গেছে। সে এখন একটু বাইরে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে। সন্ধ্যায় আগে হয়তো ফিরে আসবে। মেহুর কথাই খাবার থামিয়ে দিল উজান। মুখ তুলে কঠিন চোখে মেহুর ওপর প্রশ্ন তুলল। তুমি এই পোশাকে বাহিরে বের হবে বেহু? এই পোশাকে মানে? আমি তো এর আগেও এই পোশাক পরে বেরিয়েছিলাম উজান, তাতে কি? তাতে কি মানে? আমি এর আগেও অনেকবার নিষেধ করেছিলাম তুমি ঢাকা গিয়ে যা ইচ্ছে করো, কিন্তু এসব এখানে চলবে না। তুমি তারপরও কেন? এসব আমার একদম ভালো লাগে না মেহু। এখন তো তোমার আমার কোনো কিছুই ভালো লাগবে না উজান। বলেই ভাতের প্লেটটা সামনে থেকে চটকে দিয়ে মেহু তার রুমের দিকে পা বাড়ালো। দাদিমণি ঠান্ডা গলায় উজানকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু উজান শুনল না। মেহুর জন্য এর আগেও তাকে কথা শুনতে হয়েছিল, কিন্তু এবার যেন একটু বেশি লাগামহীন হয়ে যাচ্ছে সে। হিয়া এবার ঝাঁঝালো গলায় বলে উঠল। দিলেন তো মেয়েটার খাওয়াটা নষ্ট করে। আমি এর আগেও দেখেছি আপনি মেহুর উপর সব সময় এরকম করেন। এভাবে না রাগ করে শান্তভাবে তাকে বোঝালেই সে ঠিক বুঝবে। আপনি কতটা জানেন মেহু সম্পর্কে? দেখুন, জানাটা বড় কথা না। এতদিনে এইটুকু তো আমি চিনেছি মেহু ঠিক কিরকম। মেহুর পোশাক নিয়ে সমস্যা তো আপনার। ঠিক আছে, আমি বলছি মেহু এ পোশাকে আর কখনো বাহিরে যাবে না। তা কখনোই সম্ভব নয় মিস মুনতাসির। হিয়া হাসল। সে জানে মেহুকে ঠিক কি করে রাজি করানো যায়। সে দাদিমনের কানে কানে গিয়ে বলল, দাদিমনে যাতে মেহুকে গিয়ে বলে এই জামাটা সে হিয়ার জন্য কিনেছিল, তাকে ভীষণ মানাবে নাকি। মেহু তো এসব পরে না, কি বুঝবে তার মর্ম। দাদিমণিও হিয়ার কথা অনুযায়ী তাই করল। আরো রস ঢেলে মেহুকে কথাগুলো বলতেই সাথে সাথেই কথাগুলো গিয়ে লাগলো মেহুর কলিজাতে। এই পোশাকে নাকি তার চাইতে হিয়াকে বেশি সুন্দর লাগবে। অসম্ভব।
সে দাদিমণিকে চ্যালেঞ্জ দিয়ে বলল সে এই পোশাক পরবে আর তাকে হিয়ার থেকে ঠিক কতটা সুন্দর লাগে তাই সে দেখাবে। হিয়ার উদ্দেশ্য সফল। মিহু হিয়ার থেকে নিজেকে বেস্ট প্রুভ করতে দাদিমণির দেওয়া জামা পরে বেরিয়ে পড়ল বাইরে। এদিকে উজান হতবাক, সাথে নিবিড় সাহেবও অবাক। দাদিমণি হেসে দিয়ে উজানকে গুঁতো দিয়ে বলল, এতদিনে বাড়িতে একটা যোগ্য মানুষ ঢুকেছে। হিয়া যেমন কথার জালে মেহুকে ফাঁসালো, অমনি তোকেও দেখিয়ে দিল তুই কত অক্ষম। দাদিমণির কথায় উজান হাসল। হিয়ার কাছে নিজের অপারগতা স্বীকার করে নিল অকপটে। হিয়া মুচকি হেসে বিজয়ী ভঙ্গিতে স্পর্শকে খাওয়াতে ওপরে উঠে আসল। হিয়ার এই একফালি হাসি উজানের ভেতরের সত্তাটাকে জাগিয়ে তুলল। চুপিসারে উজানকে এসে বলল, এরপর তোমার কোনো সন্দেহ আছে উজান? দেখতে দেখতে সময়গুলো ফুরিয়ে 3টা মাসের কাছাকাছি হয়ে আসলো। এই 3 মাসে স্পর্শ আর হিয়া দুজন যে দুজনকে এতটা আপন করে নেবে এটা উজান বা দাদিমণির জন্য ছিল অবিশ্বাস্যযোগ্য। স্পর্শ যেন হিয়ার মাঝে তার মায়ের কোল খুঁজে পেতে থাকলো। এদিকে হিয়াও কোন এক অজানা টানে তার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত সেই মাতৃত্বকে বিলিয়ে দিতে থাকলো স্পর্শের মাঝে। 2-4 দিনে নিজের ঠিক করে দেওয়া রুমে থাকলেও পরে স্পর্শকে ছাড়াতে কিছুতেই মন চাইল না হিয়ার। সে ঠিক করলো সে দাদিমণির রুমে সে স্পর্শ আর দাদিমণি থাকবে। দাদিমণি দ্বিমত পোষণ করলেন না, বরং কথাটা শুনে উনি আরো খুশি হলেন। স্পর্শকে ঘুম থেকে তুলে খাওয়া থেকে শুরু করে আবার রাতে ঠিক মতন খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া সবটা হিয়া একা হাতে করত। দাদিমণি চাইতেও কিছু করতে দিত না। এর বেশি এ বাড়িতে তেমন আর কোনো কাজ ছিল না হিয়ার। স্পর্শ ঘুমালে বা নিবিড়ের সাথে বাইরে বের হলে হিয়া কিছু সময় ওর এই বইগুলো নাড়াচাড়া করতে পারত, কখনো বা সেলাইয়ের কাজে দাদিমণিকে সাহায্য করত। এদিকে উজান এই কটা মাসে হিয়ার ব্যবহার থেকে শুরু করে হিয়ার মুখের একফালি হাসিতে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করল। সব মেয়ে তো তাকে ঠিক না, তাদের এই বিশাল শাহরিয়ার কুঞ্জে আসার জন্য একটু বেশি হ্যাংলামোপনা করত, যেচে এসে গায়ে ঝুলত। কিন্তু হিয়া যেন একটু বেশি অবাধ্য তার। উজান বাড়ির সবার সামনে একটা গাম্ভীর্যের বিস্তার ঘটালেও হিয়ার সামনে এমন সব কাজকর্ম করত যে হিয়ার বুঝতে বাকি থাকতো না এই লোকটা নিজেকে হিয়ার মাঝে ধীরে ধীরে বিলিয়ে দিচ্ছে। হিয়ারের সমবয়সী হিয়ার ফুফাতো বোন বুলবুলি। সবাই ছোট্ট করে বুলি বলেই ডাকে। অতি সুন্দর উপাধি দিতে গেলে যা দরকার হয় তার পুরোটাই তার মাঝে বিদ্যমান। এই সৌন্দর্য যে কোনো ছেলেকে কাবু করতে যথেষ্ট। তার এই সৌন্দর্য পেতে মরিয়া হয়ে থাকে অনেক পুরুষই। সেই তালিকা থেকে বাদ যায় না বিহান নিজেও। হিয়ার থেকে যখন কিছু পেতে পারল না তখন চাকচিক্যের আড়ালে মুড়ে নিল সে বুলিকে। বুলির অপরিপক্ক মস্তিষ্কে একটা নেশা তৈরি করে দিল হিয়ার অগোচরে। সেই বিহানের সাথে ফোনে কথা বলতে গিয়েই একদিন বুলি মুখোমুখি হলো অর্পার। অর্পা কিছু বলল না, তবে বেশ বুঝতে পারল হিয়ার বিয়ে ভাঙা নিয়ে কিছু কথা বলছিল বুলি। যার রহস্য জানতে এবার হিয়ার পাশাপাশি গোয়েন্দার খাতাতে নাম লেখাতে প্রস্তুত হলো অর্পা নিজেই। দুপুরে স্পর্শকে ঘুম পাড়িয়ে বিছানায় একটা বড় কাঁথা নিয়ে বসেছে দাদিমণি আর হিয়া। দুজনে দুদিক থেকে কাঁথায় সেলাই বুনছে আর হাজারো কথার ফুলঝুরি ফুটাচ্ছে। হঠাৎই গল্পের মাঝে দাদিমণি হিয়াকে একটা প্রস্তাব দিয়ে বসল, যেটা ছিল হিয়ার কাছে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আমার নাতিটাকে বিয়ে করবি হিয়া? দাদিমণির এই কথা শুনে সেলাই থামিয়ে দিল হিয়া। হিয়া স্তব্ধ, সাথে কম্পিত। এটা কি বলে দিল দাদিমণি? নিজেকে সামলে নিয়ে হিয়া স্বাভাবিকভাবে তার মুখে এক ফালে হাসি টেনে বলল, থাক, পাগল তুমি দাদিমণি। তোমার নাতির মতো একটা কঠিন মানুষকে বিয়ে করব আমি? সারা জীবন না শাসনের উপর দিয়ে থাকতে হবে? এটা করা যাবে না, ওটা ঠিক না, এটা সময় মতো কেন হয়নি, আরো কত কঠিন কঠিন জিনিস। দূর পাগলি, আমার উজান মোটেই কঠিন না। সে শুধু সঠিকটাকে সঠিক আর ভুলটাকে ভুল বলেই বিচার করে চলতে চেষ্টা করে। এছাড়া ওর মনটা একদম নরম। কচু নরম, ফাজিল একটা লোক। তুমি তো জানো না উনি আসলে ঠিক কিরকম। আসলে আমি না নিজেও বুঝতে পারি না উনি আসলে ঠিক কিরকম, এরকম না ওরকম। কি বলছিস বলতো একা একা?
ছাড়ো সব। আমি উজানের চোখে তোর জন্য ভালো লাগা দেখেছি। তুই রাজি থাকলে আমি তোর ফুফুকে বলে না হয়। বাদ দাও তো দাদিমণি এসব কথা, এটা কখনোই সম্ভব না। ওসব ছাড়ো। তুমি যে বললা প্রতি বছর বৈশাখে নাকি বাড়িতে সব আত্মীয় স্বজন এক হয়, তো আর 1 মাস বাদে তো বৈশাখ, এবার আসবে না সবাই? আসবে মানে? বৈশাখে আমাদের বাড়িতে কত মজা হয় তুই শুধু তাই দেখবি। যতই রেষারেষি চলুক, এই দিনে ঐতিহ্য অনুযায়ী হালখাতার আয়োজন হয়, আর নিয়ম অনুযায়ী উজান সব হিসেব করে যার যার ব্যবসায়িক পাওনা মিটিয়ে দেয়। তাই না চাই তো সবাই এসে জড়ো হয় এই সাহারিয়ার কুঞ্জে। রেষারেষি কেন বলছো দাদিমণি? বাড়িতে কি সবার সাথে সবার মনোমালিন্য আছে? শুধু কি মনোমালিন্য রে মা, আরো যে কত কি চলে। বাদ দে সব, মনে করলেও কষ্ট হয় আমার। কেন দাদি, তুমি যে বললে ওনার সব কাজিনরা নাকি একসাথে এ বাড়িতে থাকতো, বিহান, নিলয়, স্নেহা, আর কি কি নাম বললে, ওদের সাথেও কি ওনার সম্পর্ক ভালো না? না মানে কখনো সেভাবে? হিয়া আর কিছু বলতে যাবে, সেই মুহূর্তেই মোহিনী রুমে এসেই হিয়াকে জেরা করতে শুরু করলো। ভয়ে ভয়ে আঁতকে উঠল হিয়া। তুমি তো এবারে নার্স হিসেবে জয়েন করেছো তাই না? তাহলে এ বাড়িতে কে কোথায় থাকে, কার সাথে কার কী সম্পর্ক, এটা এত নজরদারি কিসের তোমার? এ কেমন আচরণ করেছে মেহুহিয়ার সাথে? তোমার মনে হয় না দাদিমণি ইদানিং তুমি একটু বেশি বাড়াবাড়ি করো এই মেয়েটাকে নিয়ে? আর তোমাকে বলছি, আমার কিন্তু নজর তোমার উপর সব সময় থাকে। সেদিনও দেখলাম নিবিড়ের সাথে বাড়ির সবার ব্যাপারে কথা বলছিলে। আপনি আমাকে ভুল ভাবছেন। তাই সময় বলবে সেটা। আরো অনেক কথা শুনি মিহু রুম থেকে বেরিয়ে গেল। দাদিমণি বলল, মেহুর কথায় মন খারাপ না করতে। ও কেন জানি প্রথম দিন থেকেই তোকে সহ্য করতে পারে না। হিয়া কিছু বলল না, শুধু একটাই ভয় তার বাসা বাঁধল। তার উদ্দেশ্য যদি কখনো সত্যি সত্যি জানতে পারে মিহু। হিয়ার কাছে এই 3 মাসে সবকিছু অনেকটা পরিষ্কার। এখন সে শুধু একবার মুখোমুখি হতে চায় বিহানের। রাতের দিকে স্পর্শকে ঘুম পাড়িয়ে নিজের বইটা খুলে স্পর্শের গা ঘেঁষে শুয়েছিল হিয়া। সে তো বই পড়ছে কম, পাতা উল্টাচ্ছে বেশি। হালকা করে কাশি দিয়ে উজান রুমে ঢুকল। হিয়া সোজা হয়ে বসে গায়ের ওড়নাটা ঠিক করল। উজান বিছানায় বসে স্পর্শের মাথায় হাত বুলিয়ে দিল। আজ বড্ড হিংসে হচ্ছে তার। আগে স্পর্শ উজান বলতেই পাগল ছিল। উজানে ছিল তার মা, তার বাবা। কিন্তু হিয়া আসার পর স্পর্শের কাছে তার গুরুত্বটা কমে গিয়েছে। উপরন্তু আগে তো সময় সুযোগ পেলেই স্পর্শকে নিয়ে ঘুমোতো সে, এখন তো হিয়াই সেই অধিকারটাও কেড়ে নিয়েছে। খুব তো বাচ্চাটার জন্য চিন্তা করেন, তা সারা দিনে তার কাছে আসার এখন নিয়ে সময় হলো আপনার? কি করব বলুন, মাঝে মধ্যে কাজের এত চাপ এসে যায়। আর তাছাড়া পরশও তো এখন সারাক্ষণ ইয়া ইয়া করে। আমার আর প্রয়োজনটা কোথায় তার? এত বুঝি আপনার খুব হিংসা হয়? হিংসে হওয়াটা কি স্বাভাবিক নয়? ঘুমননি কেন এখনো? বই পড়ছিলেন? হুম। উজান হিয়ার হাত থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকলো। ইংলিশ লিটারেচারের একটা বই ছিল। ও, আপনি তো আবার ইংলিশের স্টুডেন্ট। আমি অবশ্য ইংলিশ কম পারি। আপনার কথা স্মরণে থাকবে। এরপর ফরেন থেকে কোনো প্রোডাক্টের জন্য ইমেইল আসলে আপনাকে দিয়ে পড়াবো। মাঝে মধ্যে কিছু ওয়ার্ডের মিনিং জানা থাকে না, আপনি হেল্প করবেন। কি করবেন তো? স্যালারিও দেবো, সমস্যা নেই। কত দিতে হবে বলুন? আপনি তো অ্যাকাউন্টিং এর জন্য স্টুডেন্ট হিসাবে নিকাশ ভালোই পারেন, আপনি একটু হিসাব করে দিয়ে দিন। বেশ, তাহলে তাই হবে। তবে যখন আমি থাকবো না তখন কি করবেন? কেন থাকবেন না বলছেন? আরে স্পর্শ কি সবসময় ছোট থাকবে? একদিন বড় হবে, আমার প্রয়োজন ফুরিয়ে যাবে, আমিও তখন এই বাড়ি ছেড়ে চলে যাব। স্পর্শের প্রয়োজন ফুরাবে না আপনার? কোনটা? মানে? আপনি চাইলেই সারা জীবন এ বাড়িতে স্পর্শের মা বাবা যাই বলি সেটা হয়ে থাকতে পারেন। আমাদের কারো কোনো আপত্তি হবে না। বালাই ষাট, আপনাদের বাড়িতে অহেতুক থাকতে কেন যাব আমি? আমার কি কখনো বিয়ে হবে না, সংসার হবে না? হবে, কেন হবে না? তাহলে কিভাবে হবে? আমার যে হাজব্যান্ড হবে সে যদি স্পর্শকে গ্রহণ করতে না চান তখন? এমন কাউকে বিয়ে করে নিলেই তো হচ্ছে যে আপনার পাশাপাশি স্পর্শকেও
গ্রহণ করবে। উজানের কথার মানে বুঝতে দেরি হলো না হিয়ার, কিন্তু এটা যে কখনোই সম্ভব নয়। হিয়া প্রসঙ্গ বদলাতে চাইল। ছাড়ুন ওসব কথা, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। যাব বলছেন? হ্যাঁ যান। আপনি কি বিরক্ত হচ্ছেন? না, অবাক হচ্ছি। আপনি অন্য সবার সাথে কত মেপে ঝুঁকে কথা বলেন, আর আমার কাছে আসলেই কিরকম ভাঙা রেডিও হয়ে যান, টিয়া পাখির মতো কথা বলতেই থাকেন। তখন আপনার সেই গাম্ভীর্য কোথায় হারিয়ে যায় শুনি? বিশ্বাস করুন, আমি নিজেও জানি না সেগুলো কোথায় হারিয়ে যায়। আপনাকে দেখলেই মনে হয় সারাক্ষণ কথা বলি। তাই? কথাটা মিহুকে গিয়ে বলতে পারবেন আপনি? আপনি সুযোগ দিলে মেহু কেন বাড়ির সবাইকে বলতে পারবো? জান তো আপনি একটু বেশি কথা বলে ফেলেন আজকাল। উজান মুচকি হাসল, উঠে দাঁড়িয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে নিল। রুম থেকে বেরিয়ে পড়তে যাবে অমনি কি মনে করে আবার এসে হিয়ার পাশে বসল। হিয়া বিরক্তি নিয়ে বলল, আবার কি চাই? স্পর্শ উঠে যাবে তো। কাল একবার ভোরের দিকে আমার সাথে বের হতে পারবেন? কেন ভোরে হঠাৎ? আমাকে বিশ্বাস করেন তো আপনি? কোনো ক্ষতি হবে করব না আপনার। আমি সে কথা বলেছি একবারও? কিন্তু এত ভোরে মেহু জানতে পারলে? মেহু কখনোই ভোরে ওঠে না। আপনি উঠেন, নামাজ পড়তে আমি জানি। প্লিজ না করবেন না। হ্যাঁ, কিন্তু এত সকালে কোথায় যাব আমরা? আপনি সেদিন ছাদে কি জানি বললেন, আপনার পছন্দের ফুল জারুল সোনালু, তাই তো? কাল আমি আপনাকে এর চাইতেও সুন্দর কিছু দেখাবো, তৈরি থাকবেন। আসছি আমি। শুভরাত্রি। বলেই উজান চলে যেতেই হিয়া খানিকটা ভাবনার জগতে হারিয়ে গেল। কোথায় নিয়ে যেতে পারে উজান তাকে এই কাক ভরে? ভেবেও কিছু কুল কিনারার বিহিত করতে না পেরে হিয়া ঘুমানোর প্রস্তুতি নিতে উঠে দাঁড়ালো। আর পায়ের কাছে বালিশটা তুলতে গিয়েই আবিষ্কার করলো একটা নীল র্যাপিং এর পেপারে মোড়ানো প্যাকেট। প্যাকেটটা হাতে নিয়ে হিয়া থ হয়ে গেল। এই লোকটা তো তার সামনেই বসেছিল, তাহলে এটা রাখলো কখন? তার বালিশের তলে এলোই বা কিভাবে? ধুর, এসব পরে ভাবা যাবে। কি আছে আগে সেটা দেখে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। প্যাকেটটা খুলতেই হতবাক হয়ে গেল হিয়া। পায়েল! আরে, এটা তো সেই পায়েল যেটা সেদিন দাদিমণির সাথে বাজারে গিয়ে পছন্দ হয়েছিল তার। কিন্তু হাতে টাকা না থাকাতে মুখ ফুটে বলতে পারেনি সে। স্পর্শ তখন উজানের কোলে ছিল, কিন্তু উজান কি করে আর কখনই বা? হিয়ার অজান্তেই হিয়া খুশিতে লাফিয়ে উঠল। ঝটফট গিয়ে পায়ে পায়েলটা দিয়ে দাদিমণিকে গিয়ে বলতে লাগলো, দাদিমণি দেখো কেমন মানিয়েছে পায়েলটা পায়ে আমার। নির্ঘুম এক রাত কাটিয়ে ফেলল হিয়া। না, এই কৌতূহল, মনের জানার আগ্রহটা যেন আরো ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। কোথায় নিয়ে যেতে পারে উজান তাকে? ভোরে হাঁটতে বের হতে চাইলে নিশ্চয়ই উজান এত আবেদনময়ী কণ্ঠে তাকে অনুরোধ করত না। সারা রাত আর ঘুম আসে না হিয়ার। বিছানার এপাশ ওপাশ করতে করতে কখন যে রাত ফুরিয়ে ভোরের আগমন ঘটতে থাকে তা বুঝতে বেশ বেগ পেতে হয় হিয়াকে। হিয়া উঠে গিয়ে ওর ব্যাগ থেকে কি পরে বের হবে তাই খুঁজতে থাকে। কিছুই যেন তার মনে ধরছে না। উপরন্তু আজ তার নিজেকে আবেদনময়ী সাজে উজানের কাছে মিলে ধরতে ইচ্ছে করছে। যদিও হিয়া জানে এটা ঠিক না। অর্পার কাছ থেকে চেয়ে আনা নীল শাড়িটাই এই নিয়ে 3 বার বের করে কি মনে করে হিয়া রেখে দিল। না, মনকে আশকারা দিলে চলবে না। কিন্তু মনটাও আজ বড্ড বেহায়াপনা করছে। ঠিক একটা সময় হিয়াকে রাজি করিয়ে নিল শাড়িটাতে নিজেকে মুড়ে নিতে। নীল শাড়ি, হাত ভর্তি চুড়ি পরে আয়নার সামনে দাঁড়াতেই লজ্জায় নিজের চোখ থেকে চোখ নামিয়ে নিল হিয়া। আর না, সাজগোজ কিছুই করা যাবে না। না মানে কিচ্ছুই না। স্পর্শকে ঘুমের মধ্যে আরেকবার এক ফিডারের অর্ধেক খাবার খাইয়ে হিয়া তাকে আবারও ঘুম পাড়িয়ে দিল। দাদিমণিকে আবারও ডেকে বলল, আমি আসছি, তুমি একটু দেখে রাখো আমার বাচ্চাটাকে। দাদিমণি হাসলেন, সাথে হিয়াকে দিয়ে প্রমিসও করিয়ে নিলেন তার নাতি আর সে মিলে সে কি করলো তার পুরোটা এসে তাকে শোনাতে। হিয়া হাসল, লজ্জারত মুখ নিচে নামালো। নেমে এসে খুব সাবধানে সদর দরজা পেরিয়ে ওজনের গাড়ির সামনে এসে দাঁড়ালো হিয়া। আপাতত আকাশে কালো অন্ধকার। নিজেদের মধ্যে কম্পিটিশনে নেমেছে কে থাকবে আর কে মিলিয়ে যাবে। হিয়াকে দেওয়া সময় অনুযায়ী উজান নিজেও তৈরি হয়ে নিচে নামলো। হিয়ার সামনে এসে দাঁড়াতেই খেয়াল করলো হিয়ার পরনে শাড়ি। আবছা আলো আবছা অন্ধকারের মিশেল থাকায় উজান ঠিক বুঝতে পারছিল না শাড়িটার রংটা ঠিক কি রকম। কৌতূহল চাহনি মেটাতে জিজ্ঞেস করলো, আপনি কি রঙের শাড়ি পরেছেন? হিয়া নীল।
হিয়া নিজের দিকে তাকালো। হঠাৎ সে কি রঙের শাড়ি পরেছে এটা কেন জানতে চাইল উজান। হিয়া বলল। নীল কেন? উজান উত্তর দিল না। এরপর পাশের দরজাটা খুলে দিয়ে হিয়াকে সামনের সিটে বসিয়ে দিল আর বলল, আপনি একটু বসুন, আমি উপর থেকে আসছি। হিয়া কথা বাড়ালো না, চুপচাপ গাড়ির মধ্যে বসে রইল। গাড়িতে এসি অন করা, কিন্তু এসির এই ঠান্ডা হাওয়াটা হিয়ার গায়ে সইছিল না। ভোরে এমনিতে একটা ঠান্ডা শিহরণ, তার সাথে এই কৃত্রিম এসি বড্ড বেমানান। 5 মিনিট বাদে উজান আসলো। ড্রাইভিং সিটের দরজা খুলে সিটে বসতেই হিয়া উজানের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। ও, তাহলে এই জন্যই শাহরিয়ার সাহেব ওপরে গিয়েছিলেন। হিয়াকে নীল শাড়িতে দেখে তার নিজেকে বড্ড হিমু সাজতে মন চাইছিল। তাই আর কিচ্ছু চিন্তা না করে উজান তার ঘরে গিয়ে শার্টটা খুলে হলুদ পাঞ্জাবিটা ছটপট পরে নিচে নামলো। গাড়ি চলতে থাকলো গন্তব্যে। দুজন আপাতত চুপচাপ আছে। হিয়ার পাশের জানালাটা অর্ধেকের বেশি খুলে রাখা। সেই খুলে রাখা জানালা দিয়ে বাতাস এসে পরতে পরতে রাঙিয়ে দিচ্ছে হিয়াকে। দুহাত দিয়ে হিয়া মুড়ে নিল নিজেকে। হিয়াকে ঠান্ডায় জর্জরিত হতে দেখে উজান নিজে থেকেই গাড়ির এসিটা বন্ধ করে দিল। হিয়া একটু উষ্ণতা অনুভব করল। এদিকে প্রতিযোগিতায় নামা আলো আর অন্ধকারের মধ্যে আলো বিজয়ী লাভ করল। অন্ধকারকে ঢেকে দিয়ে আস্তে আস্তে পুরো আকাশ জুড়ে তার তেজ দেখাতে শুরু করল। হিয়া সিটে মাথা এলিয়ে দিয়ে উজানের দিকে মুখ ঘুরিয়ে কথার ফোড়ন কাটতে শুরু করল। তাহলে ব্যবসার ফাঁকে গল্প উপন্যাসও পড়া হয় দেখছি। কেন? সাহিত্য কি শুধু আপনিই পড়তে পারেন? আমি বোধহয় মানুষ না, আমার বুঝি অনুভূতি থাকতে নেই? তা তো বলিনি আমি। তবে আপনার মতো কঠিন একটা মানুষ যে বইয়ের মোলাটে নিজেকে মোড়াতে পারে এটা জানা ছিল না। আমি কি সত্যি খুব কঠিন হিয়া? লোকে তো তাই বলে। আপনি কি বলেন? কঠিন প্রশ্ন করে ফেললেন। যদি বলতেই হয় তাহলে আমার কাছে আপনি ঠিক নারকেলের মতো। বাড়িটা শক্তপোক্ত, ভেতরটা একদম নরম। হিয়ার কথায় উজান একটা প্রশান্তি অনুভব করল। যাক, দাদিমনের পরে তাহলে কেউ তো আছে যে তার ভেতরটা ঠিক চিনতে পেরেছে। উজান হেসে দিয়েই হিয়াকে বলল, ধন্যবাদ। তাই হিমু হিসাবে আমাকে কি রকম লাগলো বললেন না তো? দুঃখিত হিমু, আমার পছন্দের চরিত্র না। উজান হালকা ভীষণ খেল। গাড়িটা আলতো করে ব্রেক দিয়ে আবার চালাতে শুরু করলো। হিয়ার হিমু হতে তারই হলুদ পাঞ্জাবি পরে আসা, আর সেই হিয়াই নাকি হিমুকে পছন্দ করে না। হতাশ কণ্ঠে উজান বলে উঠল। তাহলে আপনার কাকে পছন্দ মিস? শুভ্রকে। উজান বিস্মিত কণ্ঠে বলল শুভ্রকে। উজানের এই বাংলার পাঁচের মতন মুখ দেখে হিয়া হাসল শুধু। ভীষণ মায়া হলো তার উজানের মুখটার দিকে চেয়ে। কি একটা ভেবে নিয়ে উজান বলল, দেখুন মিস মুনতাসির, আমার হয়তো চুলগুলো শুভ্রর মতো কোকড়ানো নয়, তবে বেশি সিল্কিও নয়, কিন্তু ধরে দেখতে পারেন। ঠোঁটগুলো দেখুন, অনেকটা শুভ্রের সাথে মিল খুঁজে পাবেন। সাথে আমার শরীরের রঙটাও কিন্তু ধবধবে সাদা, এই দেখুন। আর হ্যাঁ, আমি হয়তো শুভ্রের মতো হাই পাওয়ারের চশমা পরি না, কিন্তু আমার একটা রিডিং চশমা আছে। যখন হিসাব নিকাশ দেখতে বসি তখন পড়ি। এখন কেউ যদি সত্যি শুভ্রকে চায় তাহলে আমি আমার চোখের পাওয়ারটাকে বাড়িয়ে রেগুলার চশমা ইউজ করতে পারি, সেটা ব্যাপার না? উজানের কথায় হিয়া কিছুক্ষণ থ হয়ে জমে গেল। লোকটাকে সত্যি পাগল নাকি? হিমু হতে না পেরে শুভ্র হবার জন্য তার কতই না জল্পনা। কিছু মুহূর্ত থেমে পর মুহূর্তেই হিয়া খিলখিল করে হেসে উঠল। হিয়া জোরালো কণ্ঠের খিলখিল হাসি ভোরের প্রকৃতিতে বারবার প্রতিধ্বনি হয়ে উজানের কানে এসে পৌঁছাতে শুরু করল। উজান লজ্জায় মাথা নুইয়ে ফেলল। না, মেয়েটা তো তাকে অর্ধেক পাগল বানিয়ে দিয়েছে। এবার তার এই জোরালো হাসিতে না সে খুন হয়ে যায়। হিয়া নিজের হাসি থামাতে পারল না। উজানের শুভ্র হওয়ার প্রচেষ্টা তার সারা অঙ্গ জুড়ে হাসি ছড়িয়ে দিল। শেষমেশ উজান বাধ্য হয়েই বলল, আপনি কি থামবেন মিস? গাড়ি গন্তব্যে এসে থামল। জানালার থাই গ্লাস খুলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে ইশারা করল উজান। লোকটা উজানকে দেখে সালাম দিল। জি স্যার বলে লোহার বড় গেটটা মেলে দিতেই উজান তার গাড়ি নিয়ে অনেক ভেতরে গিয়ে গাড়িটা থামালো। জায়গাটা ছিল শহরের সার্কিট হাউস। সার্কিট হাউসটা যেমন বিশাল তেমনি সুপরিকল্পিত ভবনে মোড়া। সেই বিশাল সার্কিট হাউসের একদম পেছনের বৃহদাকার বনাঞ্চলের মতন জায়গা।
যার পুরোটা জুড়ে বিরাজ করছে নানা প্রকৃতির বৃক্ষরাজি। একটু দূরে দেখা মিলছে পরপর বেড়ে ওঠা 7-7টা মোটা তাজা কৃষ্ণচূড়া গাছের সারি। গাড়িটা থামিয়ে উজান আগে নিচে নামলো। এপাশের দরজা লক করে হিয়ার দিকে এসে দরজা খুলে হিয়াকে বের হতে বলল। হিয়া বের হয়ে নামতেই উজান গাড়ি লক করে হিয়াকে নিয়ে সেই কৃষ্ণচূড়া গাছগুলোর মাঝে এসে দাঁড়ালো। সবুজ রঙের প্রতিটা গাছের গোড়ায় আগুন হয়ে ফুটে আছে কৃষ্ণচূড়া। রক্তিম আবরণে নিজেকে রাঙিয়ে দিয়ে জানান দিচ্ছে তার লাল রঙের সমারোহের। শুধু কি ওপরের দিকে কৃষ্ণচূড়া আর লাল আভা ছড়িয়ে দিচ্ছে তা ঠিক নয়, একটু খেয়াল করলে দেখা যাবে মাটিতে এক লাল গালিচা বিছিয়ে দিয়ে হিয়াকে সে তার বন্দনা উপহার দিয়ে স্বাগতম জানাচ্ছে। হিয়া স্তব্ধ। কৃষ্ণচূড়ার এই রং রূপ গন্ধে মন্ত্রমুগ্ধ। এ কেমন সৌন্দর্যে ভাসিয়ে দিতে নিয়ে আসলো উজান তাকে। হিয়া উজানকে রেখে সামনে হেঁটে দাঁড়িয়ে গেল। আকাশপানে চেয়ে চোখ বন্ধ করল। একটা কাকভোরের দমকা বাতাস এসে হিয়াকে ছুঁয়ে দেবার পাশাপাশি কৃষ্ণচূড়ার ভর্তি ডালগুলোকে নাড়িয়ে দিল। মুহূর্তেই টপ 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 বৃষ্টির মতন লাল ফুলগুলো ঝরে পড়ল হিয়ার সারা শরীর জুড়ে। উজান হিয়ার পাশে এসে দাঁড়ালো। হিয়ার সাথে সেও আকাশপানে তাকিয়ে কৃষ্ণচূড়া পড়ার অপেক্ষায় রইল। কিন্তু কৃষ্ণচূড়া ফুলের তাকে বোধহয় একদমই পছন্দ হয়নি। তাই তো সে বাতাস থেমে গিয়ে যাও একটা টুপ করে ঝরে গেল, সেটা উজানকে পাত্তা না দিয়ে হিয়ার মুখে এসে আটকাতে লাগলো। উজান মুখ নামিয়ে ঘাড় ঘুরিয়ে হিয়ার দিকে তাকিয়ে ভুরু কুচকে নিল। এটা কোনো কথা? এই লাল আভাতে হিয়াকে নিয়ে আসলো কে? সে। তাহলে কৃষ্ণচূড়ার দল বদলানোর কারণ? ওপরের দিকে তাকিয়ে উজান মাথা নাড়ালো। যার মানে কাজটা তুমি মোটেও ঠিক করলে না কৃষ্ণচূড়া। টোটালি আনফেয়ার। মুখ নামিয়ে হিয়ার দিকে তাকালো উজান। চোখ আটকে গেল তার। হিয়া এখনো কৃষ্ণচূড়ার স্বাদ নিয়ে চোখ বন্ধ করে আছে। ভোরের আলো অনেকটা ফুটে গেছে, সেই মলিন আলো এসে পড়ছে হিয়ার মুখে। রক্তিম পরিবেশে আরো স্নিগ্ধ করছে হিয়ার মুখ। হিমেল বাতাসে খুলে রাখা কিছু চুল এসে হিয়ার নাকে আটকে গেল, যার শিহরণ মুহূর্তেই লাগলো উজানের বুকে। মেহু সেদিনের হিয়ার সামনের এই চুলগুলো কেটে দিয়ে ভালোই করেছিল। এতগুলো সময়ে যেন সেগুলো বড় হতে না পেরে জড়ো হলো হিয়ার মুখে। না, তার মনের এই রূপবতীর রুমে নিজেকে আর বেশিক্ষণ ভাসিয়ে দিল উজানের পুরুষ সত্তা। বিপাকে পড়ার প্রবল সম্ভাবনা আছে। উজান আর তার নিজের মনকে আশকারা না দিয়ে হাত বাঁকিয়ে হিয়ার মুখে লেগে থাকা কৃষ্ণচূড়াটা আলতো করে তুলে নিতেই হিয়ার ঘোর কাটল। চোখ মেলে তাকালো হিয়া। বড্ড বিরক্ত সে। কেন এই বসন্ত বন্দনা উজান তাকে সর্বাঙ্গে গ্রহণ করতে দিল না? আজব। হিয়ার চোখের ভাষা পড়তে পেরে উজান বলল, আর কতক্ষণ এইভাবে থাকবেন? চলুন সামনে হাঁটি। হিয়া হাঁটার উদ্দেশ্যে পা বাড়াতে উজান তাকে থামিয়ে দিল। একটা গাছের গোড়ায় নিজের পায়ের চামড়ার ফ্ল্যাট জুতোগুলো খুলে রেখে দিল। হিয়াকে চোখের ইশারায় বলল তার পায়ের জুতোটাও খুলতে। হিয়াও সহমত পোষণ করে জুতোটা খুলে উজানের পাশাপাশি হাঁটতে শুরু করলো। দুজন এই অবলীল সৌন্দর্য উপভোগ করতে খালি পায়ে পাশাপাশি হাঁটছে। উজানের খুব ইচ্ছা হচ্ছে হিয়ার হাতটা যদি একবার সে ধরে হাঁটতে পারত, কিন্তু থাক, হিয়ার অনুমতি ব্যতীত তার এই মুহূর্তে কিচ্ছু করার ইচ্ছা জাগল না। একটু হাঁটতে হাঁটতে হিয়া পা উঁচু করে লাফ দিল। পায়ের তলে লাল ফুলগুলোকে পিষে দিতে বেশ মজাই লাগলো তার। হিয়া একটু হাঁটছে, একটু লাফাচ্ছে। বেশ মজা লাগছে তার। মনে হচ্ছে একটু হাত ছড়িয়ে নাচ করতে পারলে মনের আনন্দটা জাহির হতো ভালো মতো। এদিকে উজান প্রাণবন্ত হিয়ার এই চাঞ্চল্যের মাঝে নিজেকে ডুবিয়ে দিচ্ছে পুরোটা। হারিয়ে যাচ্ছে হিয়ার নারীত্বের মাধুর্যে। এদিকে আরেকবার লাফাতে গিয়ে ফুলের আড়ালে লুকিয়ে থাকা ইটে পা লেগে হিয়ার পাটা পিছলে যায়। খুব ব্যথা লাগে হিয়ার। আহ বলে উঠতেই উজান দৌড়ে এসে হিয়ার দুই বাহু ধরে হিয়াকে সামলে নেয়। সতর্কভাবে হিয়াকে নিয়ে বসিয়ে দেয় পাশের এক বসার জায়গায়। অস্থির কণ্ঠে প্রশ্ন করে, আপনি ঠিক আছেন তো হিয়া? হিয়া উত্তরে বলে তার পায়ে কি যেন একটা বিঁধেছিল। উজান নিচে এক হাঁটু গেড়ে বসে হিয়ার পাটা নিজের হাঁটুতে তুলে নিতেই হিয়া সংকোচে কি বলবে বুঝতে পারল না। উজান হিয়ার পাটা বাঁকিয়ে নিয়ে দেখতে থাকে সব জায়গা ঠিক আছে কিনা। দেখল না, সব ঠিক আছে। পা পরিষ্কার, শুধু মাটি লেগে আছে হালকা। উজান হিয়ার পাটা বুলিয়ে দিয়ে উঠতে যাবে অমনি খেয়াল করলো
শাড়ির আড়ালে লুকিয়ে থাকা পায়েলের দিকে। যাক, হিয়া পড়েছে তাহলে তার দেওয়া উপহার। উজান হিয়ার শাড়িটা একটু উঁচু করে তুলল। মুহূর্তেই কেঁপে উঠল হিয়া। ফর্সা পা দুটো লাল সবুজের স্টোনের পায়েলটা সত্যি অনেক আকর্ষণীয় লাগছে। উজান মুচকি হাসল, উঠে এসে হিয়ার পাশে বসে পড়ল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে উজানি কথা বলতে শুরু করলো। আমরা বাঙালিরা শুধু বাহিরের দুনিয়ার চেরি ফুলে মগ্ন হয়ে থাকি, এদিকে আমাদের দেশেও যে এত সুন্দর কৃষ্ণচূড়া রাজ করে তা আমরা দেখেও বুঝতে পারি না। আজ আপনি আমার ভুল ভেঙে দিলেন, ধন্যবাদ। আচ্ছা, এটা তো সার্কিট হাউস, তাই না? প্রশাসনের অনুমতি ছাড়া আপনাকে এভাবে অ্যালাও করলে কি করে? আপনি হয়তো এখনো শাহরিয়ার বংশের পাওয়ারটা ঠিক বুঝতে পারেননি মিস মুনতাসির। বুঝতে পারারও কোনো প্রয়োজন নেই। বংশ দিয়ে কি হবে? কর্মই যদি না হয় মনুষ্যত্বের, তখন? আপনার কি মনে হয় আমি অমানবিক কাজে যুক্ত? না মিস্টার শাহরিয়ার, আপনি তো দয়ার ভান্ডার। ব্যঙ্গ করলেন তো? আচ্ছা বাদ দিন। জানেন আমি দেখে